রেকর্ডিং। আচ্ছা ঠিক আছে আমরা শুরু করে দিচ্ছি। আর আমাদের গতকালকে ক্লাস নাম্বার কত ছিল? 27 ছিল। আজকে কি ক্লাস 28, ডে 28? ভাই আজকে 28। ডে 28, ঠিক আছে। তো ডে 28 এ চলে গেলাম। আহ, প্রথমেই আচ্ছা যেহেতু ডাটাবেস আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে দেখাই। আচ্ছা দেখালাম, তার আগে তো ডাটাবেস আমরা জানি। ঠিক আছে আমরা কি লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন এটা লিখে যখন সার্চ দিব তখন আমাদের মাইস্কিউএলটা চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে মাইস্কিউএল, এটা ম্যানুয়ালি করা যায়। যেমন এই যে নিউতে চাপ দেই, নিউতে চাপ দেওয়ার পরে এই যে ক্রিয়েট নিউ ডাটাবেস। ঠিক আছে, এই জায়গায় মনে করেন একটা ডাটাবেসের নাম যদি আমরা দিয়ে দিই, ধরেন টেস্ট 2। ঠিক আছে, এখানে চাইলে আমরা নাম দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই যে নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনার কি আসলে এটা ক্রিয়েট টেবিল। ঠিক আছে, ইউজার নামে টেবিল ধরেন ক্রিয়েট করলাম। আপনার একটা ডাটাবেসে অনেকগুলো টেবিল থাকে। ঠিক আছে, তো টেবিলগুলোতে কি থাকে, সিমিলার টাইপ অফ ডাটা। তো সিমিলার টাইপের ডাটা থাকে। এই যে দেখেন আমি ইউজার নামে একটা টেবিল ধরেন ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো এটার মধ্যে যদি আপনি দেখেন এই যে আইডি, হুম প্রথম আইডি দিয়ে দিতে পারি, তারপর তার নেম, তারপর তার ইমেল, তার পাসওয়ার্ড, মানে বিভিন্ন জিনিস দিয়ে দেওয়া যায় আর কি। এবং দেখেন এই জায়গাটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এখন আপনি কি দিবেন, আইডির ক্ষেত্রে কি দিবেন, তারপর নেম, এই নেমের ক্ষেত্রে কি দিবেন। দেখেন নেমটা পরে ক্যারেক্টার বার ক্যারেক্টার টেক্সট, আপনি আসলে কি দিবেন। ঠিক আছে, টেক্সটে দিবেন, অবশ্যই টেক্সটে দিবেন না, বার ক্যারেক্টার দিতে হবে। কেন দিব ওইগুলা বলতেছি, ওইগুলা একটু পরে আমি যাচ্ছি। ঠিক আছে, যে নাম্বারিং যেমন ধরেন এই আইডিটা দিবেন, কিসে দিবেন, নাম্বারিং, টিন, ঠিক আছে, তারপর স্মল ইন্ট, মিডিয়াম ইন্ট, বিগ ইন্ট। ঠিক আছে, এই যে দেখেন ডাটা টাইপ গুলো, তারপরে যে ফ্লোট, ডবল, রিয়েল, ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা আছে। শুধু তাই নয়, আপনার এখানে আরেকটা অ্যাট্রিবিউট দেখতে পারবেন, আনসাইন। এই আনসাইন মানে কি, আনসাইন মানে আপনার নেগেটিভ, যদি কোনো কিছু আপনি চান নেগেটিভ হবে না তখন এটা হচ্ছে আনসাইন হবে। যেমন আইডি, কারো আইডি কি কখনো নেগেটিভ হয় নাকি? আইডি নেগেটিভ হয় না, এই আইডিটা আনসাইন দিয়ে দেওয়া লাগে। তারপর এজ, কারো বয়স, আপনি কি কখনো শুনছেন কারো বয়স মাইনাস মার্কিং এ যেতে? যে কোনো একটা পার্সনের বয়স মাইনাস 10 বছর, এরকমটা কখনো শুনছেন? না ভাই এটা কখনো সম্ভব না। হ্যাঁ, এটা সম্ভব না। এই যে দেখেন, তারপর আইডি আছে, আইডি এক থেকে শুরু হয়, আইডি রেজিস্ট্রেশন করবে, আইডি যাবে। তো এই আইডি, কারো বয়স, এগুলা কখনোই আপনার নেগেটিভ মান নেওয়া যায় না। ঠিক আছে, যার কারণে এই অ্যাট্রিবিউটে চাইলে আমাদের আনসাইন দিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে, এই যে নাল আছে, এ আছে, এগুলা পিএইচপিতে প্রজেক্টে গেলে আমরা টেবিল তৈরি করব, টেবিল তৈরি করে বিস্তারিত দেখাবো। ঠিক আছে, টেবিল তৈরি করা ইজি কাজ, কিন্তু কঠিন কাজ হচ্ছে এখান থেকে সিলেক্ট করা। ঠিক আছে, যেমন ইমেলের জন্য আমার কি নেওয়া উচিত, হ্যাঁ, ক্যারেক্টার বার ক্যারেক্টার কি নেওয়া উচিত, অনেকগুলো আছে, কি টাইপের ডাটা এটা। ঠিক আছে, কি নেওয়া উচিত, এখন এই জিনিসটাতেই কনফিউশন। আর ওইগুলা সহজ, টেবিল বানানো কঠিন কিছু না, সহজ। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে এই জিনিসটাতেই ধাক্কা, যে আমি কি নিব, এত টাইপের ডাটা, আমি কোন টাইপের ডাটা নিব আমার টেবিলে। নেমের জন্য কি নিব, ইমেইলের জন্য কি নিব, পাসওয়ার্ডের জন্য কি নিব, পাসওয়ার্ডের জন্য কি নিব, প্রত্যেকটাই এক একটা করে ধাক্কা। ঠিক আছে, যাই হোক, আহ আমরা এগুলা দেখব। তো এই ডাটাবেসের যেমন হচ্ছে আমরা আমাদের এই যে নিউজ ওয়ার্ডপ্রেসের ডাটাবেসে যদি যাই, এই যে দেখেন, ঠিক আছে, এই যে 12টা টেবিল, ডাটাবেসের টেবিল কয়টা আছে, ওয়ার্ডপ্রেসে এটা আমরা ইনস্টল করছিলাম, অটোমেটিক্যালি তার টেবিল ক্রিয়েট করে দিছিল। এই যে 12টা টেবিল আছে। ঠিক আছে, তার মধ্যে নিচেরটা হচ্ছে ইউজার টেবিল। ঠিক আছে, এই ইউজার টেবিলে যদি আমরা যাই, হুম এই যে দেখেন ইউজার টেবিল, হুম এই যে একটাই আছে। তো এটাকে যদি আমরা এডিটে চাপ দেই,
এই যে আহ, এই যে দেখেন আইডি হচ্ছে বিগ ইন্টে নেওয়া, ঠিক আছে, আইডি বিগ ইন্টে নেওয়া এবং এটার টাইপ হচ্ছে আনসাইন। তারা আনসাইন নিছে কারণ আইডি কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে। তারপর ইউজার লগ ইন আচ্ছা এই নামটা বার ক্যারেক্টারে নিছে, ইউজার লগ ইন নেমটা হচ্ছে তারা বার ক্যারেক্টারে নিছে, ঠিক আছে, এবং অটোমেটিক্যালি 60, বেশ ভালো। ইউজার পাসওয়ার্ডও বার ক্যারেক্টারে নেওয়া, ঠিক আছে। এই দেখেন পাসওয়ার্ডও কিন্তু বার ক্যারেক্টারে নিছে 255, মানে 255 নিল। আচ্ছা বেশ ভালো। ইউজার আচ্ছা নেম এটা নিছে, ঠিক আছে। তো এগুলো আসলে কি বোঝায় দেখেন, কোন এক জায়গায় ইন্ট নেওয়া, কোন এক জায়গায় বার ক্যারেক্টার নেওয়া, কোন এক জায়গায় ডেট টাইম, ঠিক আছে, তারপর এই যে ক্যারেক্টার। তো এগুলা তারা কিভাবে নিছে, কোন হিসাবে নিছে, ঠিক আছে, এইটাই আসলে আমাদের মুখ্য জানার বিষয়। কারণ ডাটাবেস তৈরি করা একদম ইজি, সহজ, কিন্তু মেন বিষয় হচ্ছে যে এটা তারা কিভাবে নিল, ঠিক আছে, বা কি কি ফরম্যাটে নিল, ওইটা হচ্ছে মেন বিষয়। নো কপি ডিলেট, আচ্ছা কপি না, এটাতে ক্লিপবোর্ডে ইনসার্ট না এসকিউএল। আচ্ছা যাই হোক, এই জিনিসগুলো আসলে আমাদের দেখার মূল বিষয়, ঠিক আছে। আহ, তো এই যে তার আইডি নিচে বিগ ইন্টে, ঠিক আছে, আনসাইন এট্রিবিউট নিচে আনসাইন, ঠিক আছে, এবং অটো ইনক্রিমেন্ট মানে কি, অটো ইনক্রিমেন্ট হচ্ছে আপনার একটা জিনিস অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে, যেমন আইডি, যখন কেউ একজন রেজিস্ট্রেশন করবে তার আইডি 1, তারপরে আরেকজন রেজিস্ট্রেশন করলে আইডি 2, তারপরে আরেকজন যখন রেজিস্ট্রেশন করবে আইডি 3, এভাবে অটোমেটিক্যালি আইডি এক এক করে ইনক্রিমেন্ট হবে, ঠিক ঠিক আছে। ওইটা নির্দেশনা দিয়ে দেওয়া লাগবে না, ওই কারণে হচ্ছে অটো ইনক্রিমেন্টটা দেওয়া, ঠিক আছে। এটা মেশিন থেকে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট করে নেবে, সিরিয়াল করে নেবে, ঠিক আছে। এখানে কারো কোনো ইউজারদের কোনো কমান্ড দেওয়ার প্রয়োজন নেই। ইউজার লগইন বার ক্যারেক্টার, ঠিক আছে, ইউজার লগইন বার ক্যারেক্টার এখানে আছে, বার ক্যারেক্টার স্ট্রিং গ্রুপে তিনটা জিনিস আছে, ঠিক আছে। আমি বিস্তারিত আপনাদের হাতে কলমে লিখে বুঝাবো, কারণ এই হাতে কলমে লিখে না বুঝালে আপনারা জিনিসগুলো বুঝবেন না। কিন্তু বোঝার আগে অল্প একটু ধারণা আমি দিচ্ছি, দিয়ে পরে হাতে কলমে দেখাচ্ছি, ঠিক আছে। এই স্ট্রিং গ্রুপ, ঠিক আছে, এই যে বললাম না যে ওই যে আপনার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা তারা যা আছে সবই স্ট্রিং গ্রুপের ভিতর, ঠিক আছে। ওই স্ট্রিং গ্রুপের ভিতর আবার তিনটা জিনিস আছে, একটা ক্যারেক্টার, আর একটা বার ক্যারেক্টার, আর একটা হচ্ছে টেক্সট, ঠিক আছে। তো ক্যারেক্টার বার ক্যারেক্টার ট্যাগ, এই তিনটা জিনিস আছে, ঠিক আছে। তারপর ইন্টিজার পূর্ণ সংখ্যা, এই ইন্টিজারের ভিতরেও বেশ কয়েকটা জিনিস আছে, এই যে বিগ ইন্ট এখানে চলে আসছে, ঠিক আছে। যেমন 3 ইন্ট আছে, তারপর স্মল ইন্ট আছে, মিডিয়াম ইন্ট আছে, তারপর ইন্ট আছে, বিগ ইন্ট আছে, বেশ কয়েকটা আছে, ঠিক আছে। তারপর আপনি বুলিয়ান গ্রুপে তো আমরা জানি ট্রু ফলস, ঠিক আছে। তারপর ডেট ডেট নামক গ্রুপ আছে, ওইটার ভিতরে বেশ অনেকগুলা জিনিসই আছে, ঠিক আছে। তো যাই হোক, এই যে এগুলা টেবিল যদি আপনারা চেঞ্জ করতে চান, ড্রপ করতে চান, এই যে বিগিন, ঠিক আছে, আইডি যে বিগিনতে দেওয়া, ঠিক আছে, আইডি লেন্থ, ঠিক আছে, ওইগুলা সহজ, এই যে আনসাইড এইগুলা সহজ, অটো ইনক্রিমেন্ট, অটো চিহ্ন। কিন্তু বেজালটা বাদবে এই জায়গায়, যে কি টাইপের ডাটা আমরা নিব, এই জায়গাটায় বেজাল বাড়বে, এই জায়গা ছাড়া আর বাকি যেগুলো আছে সবগুলো ইজি, চোখ বন্ধ করে দেওয়া যায়। তো এটা আসলে আমরা দেখব, ঠিক আছে। তো হচ্ছে আমি আপাতত কেটে দিলাম। এটা হচ্ছে আপনি চাইলে দুই ভাবে ডাটাবেসের কাজটা আপনি দুই ভাবে করতে পারেন, ঠিক আছে। যাই হোক, আমরা যদি জ্যাম্পে যাই, জ্যাম্পের এই যে শেল আছে, এখানে ক্লিক করলে আপনার এটা হচ্ছে কমেন্ট মোডে, ঠিক আছে। এই কমেন্ট মোডে কিভাবে করা যায় জাস্ট একটা ধারণা দিচ্ছি। যেমন মাই এস কিউ এল
ডট exe, ঠিক আছে, তারপর স্পেস দিলেন ইউ, তারপর রোট পি, এই কথাটা লিখে যখন আপনি এন্টারে চাপ দিবেন দেখবেন এন্টার পাসওয়ার্ড চলে আসবে। ঠিক আছে, এখন আপনার কোনো পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড ফাঁকা, আবার যখন এন্টারে চাপ দিবেন এই যে এরকমটা আসলো। ঠিক আছে, এই যে মারিয়া দিবি। ঠিক আছে, যাই হোক এরকমটা আসলো। এখানে যদি আপনি শো ডাটাবেস লিখে দেন SHOW শো ডাটা বেসিস, ঠিক আছে, শো ডাটা বেসিস লিখে, হ্যাঁ, আপনি একটা সেমিকোলন দিয়ে যদি এন্টারে চাপ দেন এই যে দেখেন, আপনার দেখেন ডাটাবেস, পুরা ডাটাবেস চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে পুরা ডাটাবেস। ঠিক আছে, আপনার ওই MySQL এর ভিতর কি ডাটা আছে পুরা ইনফরমেশন এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে আমরা একটু আগে টেস্ট2 নামে একটা তৈরি করছিলাম, এটাও চলে আসছে। তো দেখেন আপনি যদি নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করতে চান এখান থেকে করতে পারবেন। কিভাবে করতে পারবেন? CREATE, ক্রিয়েট ডাটাবেসেস, ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস, দেখছেন ক্রিয়েট ডাটাবেস লিখে এটার নাম লিখবেন। ধরেন ক্রিয়েট ডাটাবেস এলইডিপি লিখে সেমিকোলন দিলাম, দিয়ে যদি আমি এন্টার চাপ দেই দেখেন ওয়ান রো এফেক্টেড। ঠিক আছে, এই যে হয়ে গেল। এবার ডাটাবেস হয়েছে কিনা এটা যদি আমরা দেখতে চাই আমরা কি করব, SHOW শো ডাটা বেসেস। ঠিক আছে, শো ডাটাবেসে চাপ দেই, এন্টার চাপ দেই, এই যে দেখেন আমাদের এলইডিপি নামে এই যে ডাটাবেস তৈরি হয়ে গেছে এলইডিপি নামে। ঠিক আছে, তো আপনি যদি এই ডাটাবেসটা ডিলিট করে দিতে চান আপনি করে দিতে পারেন drop ডপ ডাটা বেসেস। আচ্ছা, ডপ ডাটাবেস LEDP সেমিকোলন লিখে এন্টার দিবেন, এই যে দেখেন ওকে ওয়ান রো এফেক্টেড, তার মানে এটা ডিলিট হয়েছে। কিভাবে বুঝবো? SHOW শো ডাটা বেস। ঠিক আছে, শো ডাটাবেস ডাটাবেসেস লিখে এন্টার চাপ দেন, এই যে দেখেন এলইডিপি টা আর নাই। দেখছেন আগে যে এলইডিপি টা ছিল আপনার কোথায়, যে এখানে এলইডিপি টা ছিল এটা কিন্তু আর নাই। ঠিক আছে, এই কমান্ড মোড অবশ্যই অ্যাডভান্স মোড। ঠিক আছে, অ্যাডভান্স মোড কেউ যখন কাজ করতে 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 এবং অভিজ্ঞ দক্ষ হয়ে যাবে তখন সেই অ্যাডভান্স মোডে কাজ করবে। ঠিক আছে, তো এই যে এক্সিটও আমরা করে দিতে পারি, এক্সিট। ঠিক আছে, এটা হচ্ছে খুব দ্রুততার সাথে করা যায়। এক্সিট দিয়ে দিলাম ডাটাবেস, ঠিক আছে, এটা কেটে দিলাম, শেষ। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাডভান্স ইউজারদের জন্য। আর বেসিক ইউজারদের জন্য কি, ওরা চাইলে কমান্ড মোড ছাড়াও একদম ডিজাইন মোডে কাজ করতে পারে। কিভাবে কাজ করতে পারে? তো হচ্ছে আমি লোকাল হোস্টে যদি চলে যাই, তারপর দেখেন PHP মাই অ্যাডমিন, এটার ভিতরে গেলাম, ঠিক আছে, এই যে PHP মাই অ্যাডমিন, দেখেন নিউ ডাটাবেস, চাপ দেন নিউ ডাটাবেস, এবার ক্রিয়েট করেন, ডাটাবেসের নাম দেন LEDP। ঠিক আছে, দেখলেন ক্রিয়েটে চাপ দেন, এই ক্রিয়েট হয়ে গেল LEDP। ঠিক আছে, এখন এটা ডিলিট করেন, এখান থেকেও আপনি চাইলে ডিলিট করতে পারেন। এক গেল, তাছাড়াও এই যে LEDP টা মোর ইভেন্ট, আচ্ছা আচ্ছা, স্ট্রাকচার এই আচ্ছা, এরকমটা আসলো, এই যে ড্রপ ডাটাবেস এখানে চাপ দেয়, এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এগুলো ডিজাইন মোডে সহজ। তারপরে যে ডাটাবেসে ক্রিয়েট টেবিল, আপনি টেবিল তৈরি করতে চান, এই যে ইউজার নামে টেবিল তৈরি করবেন, এটার মধ্যে মনে করেন একটা ফিল্ড দিলেন, হ্যাঁ, ধরেন একটা ফিল্ড দিলেন, গোতে চাপ দিলেন, গোতে চলে গেল, এটার নাম মনে করেন নেম দিলেন, এই নেমটা আপনি কি টাইপের ডাটা, ধরেন বার ক্যারেক্টার ডাটা, এটা নিলেন, এটার লেন্থ কত হতে পারে, লেন্থ হতে পারে মনে করেন 50। ঠিক আছে, 50টা অক্ষরের সর্বোচ্চ হতে পারে। ঠিক আছে, ডিফল্ট দেওয়ার দরকার নাই, এটা দেওয়ার দরকার নাই, এই যে অ্যাট্রিবিউট আনসার নাই, এখানে অ্যাট্রিবিউটের কোনো কাজ নাই, নালের কোনো কাজ নাই, এই যে প্রাইমারি ইউনিক এগুলো দেওয়ার দরকার নেই, অটো ইনক্রিমেন্টের কোনো বিষয় নেই, এই কিছু নেই। ঠিক আছে, এবার হচ্ছে আপনি সেভে চাপ দেন, এই যে সেভ হয়ে গেল। এই যে দেখেন
এই যে নেম বার ক্যারেক্টার 50, এই যে একটা ডাটাবেস টেবিলের একটা ইউজার নামক টেবিলের ভিতরে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো আপনি এলএডিবি তে চাপ দিলে দেখবেন যে একটা ইউজার নামে একটা টেবিল আমরা তৈরি করছি। আরো টেবিল তৈরি করতে চান, সমস্যা নাই, এখানে চাপ দিয়ে আরো টেবিল তৈরি করতে পারবেন। তো ইউজার টেবিলের ভিতরে ডাটা রাখতে চান, মানে রাখতে চান, এই যে দেখেন রাখতে পারবেন। একটা অলরেডি আছে, আপনি চাইলে আরো রাখতে পারেন। এগুলা ডিজাইন মোড। ঠিক আছে, এমনিতেই ডিজাইন মোডে কাজ করা হচ্ছে অনেক ইজি, কোনো প্যারা ট্যারা নাই। আর কমান্ড মোডে কাজ করাটা একটু অ্যাডভান্স হতে হয়, অ্যাডভান্স না হলে কমান্ড মোডে কাজ করা যায় না। ঠিক আছে, তো এটা কোনো ব্যাপার না, এই ডাটাবেস সবচাইতে ইজি জিনিস, কিন্তু এটার যে বেসিক জিনিসগুলা ওইগুলো আমাদের জানতে হবে, ওইগুলো না জানলে আমরা এটা পারবো না। আর ওই জিনিসগুলো যখন আপনি বুঝে যাবেন, জেনে যাবেন, তখন টেবিল তৈরি আপনি এমনি পারবেন, এটা নিয়ে আলাদা প্র্যাকটিস করা লাগবে না। ঠিক আছে, তো কি জিনিস জানা দরকার, আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে যাই। আচ্ছা, 16 মিনিট প্রায় ক্লাস হয়ে গেল। তো ওয়ার্ড ফাইলে চলে গেলাম। আমি হচ্ছে একটা টেবিল নিয়ে নিই। আচ্ছা, একটা টেবিল নিয়ে নিলাম, দেন আপাতত এই যে নিলাম 5টা। ঠিক আছে, তো আমি ডাটা টাইপ গুলা মনে করেন নিয়ে নিই। ঠিক আছে, ডাটা নিয়ে নিই, কি কি ডাটা টাইপ আছে, ধরেন স্ট্রিং, আমি কয়েকটা নিয়ে নিই। স্ট্রিং, স্ট্রিং এর পরে গ্রুপে আমি ইন্টিজার নিয়ে নিতে পারি। আর ইন্টিজার কি এটা আমরা সবাই জানি। ঠিক আছে, ইন্টিজার নিয়ে নিলাম, তারপর ফ্লোট নিয়ে নিতে পারি, মানে দশমিক সংখ্যাটা। সরি, তার আগে ভুল হয়ে গেছে, এই যে ফ্লোট নিয়ে নিতে পারি, দশমিক সংখ্যা, তারপর হচ্ছে এই ভুল ভুল নিতে পারি, ভুল মানে বুলিয়ান, বুলিয়ান নিয়ে নিতে পারি, তারপর ডেট নিয়ে নিতে পারি। এই কয়েকটা টাইপের ডাটার ভিতরে আমার ডাটাবেসের কাজ করতে হবে। ঠিক আছে, এই যে বুলিয়ান টাইপের ডাটা কি এটা সবাই জানি। বুলিয়ান হচ্ছে ভুল টাইপের ডাটা, ভুল টাইপের ডাটা। আর এই ডাটা কি ট্রু ফলস, ট্রু ফলস, বুলিয়ান মানে ট্রু ফলস। ঠিক আছে, এই টাইপের ডাটা এখানে থাকে। ঠিক আছে, তারপরে এই যে স্ট্রিং, স্ট্রিং স্ট্রিং তো আমরা সবাই জানি। ঠিক আছে, ওই স্ট্রিং এর মধ্যে আবার 3 প্রকারের ডাটা আছে, একটা হচ্ছে বারকার, বার ক্যারেক্টার। ঠিক আছে, তারপর আছে ক্যারেক্টার, ক্যারেক্টার, আর একটা আছে টেক্সট। এখন মনে করেন আপনি স্ট্রিং এর ভিতরে একটা জিনিস নেবেন, যেমন মনে করেন যে নেম। ঠিক আছে, ধরেন নেম হচ্ছে এমডি রনিমিয়া, এমডি রনিমিয়া স্ট্রিং এর ভিতরে পড়বে। ঠিক আছে, এখন স্ট্রিং এর ভিতরে আপনি কোনটা নেবেন, ক্যারেক্টার নেবেন, বার ক্যারেক্টার নেবেন, না টেক্সট নেবেন, আপনি তিনটা যে কোনো একটা নিলে হবে, কিন্তু কোনটা নেওয়া উচিত আপনার, এই জায়গাতে কনফিউশন। ঠিক আছে, আপনি টেক্সট নিলে হবে, ক্যারেক্টার নিলে হবে, বা ক্যারেক্টার নিলে হবে, কিন্তু কোনটা সুযোগ সুবিধা বেশি বা কোনটা নিলে আপনার ভালো হবে, বিশেষ করে নেমের জন্য। ঠিক আছে, ওই জিনিস চিন্তা ভাবনা করে এখন দেওয়া লাগবে স্ট্রিং টাইপের ডাটার ভিতর। ঠিক আছে, তারপর ইন্টিজার আছে, ভাইয়া ইন্টিজারের মধ্যে অনেকগুলো আছে, যে পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এখন আপনি ইন্টিজার দিতে পারবেন না, এটার ভিতরেও বাগ আছে। যেমন আছে টিনি ইন্ট আছে, তারপর আছে এস এম এ ডবল এল আই এন টি, স্মল ইন্ট আছে, তারপর মিডিয়াম ইন্ট আছে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হুম, ভাই বার ক্যারেক্টার আর ক্যারেক্টার এই দুটো একটু বলে দেন, টেক্সট তো বুঝতে আসতেছে, পারতেছি। ওইগুলো আমি বলবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, ওইগুলা ঠিক আছে। বলবো, কোনো সমস্যা নাই। এগুলা কোনটা কি নিবেন এগুলো আপনি নিজেরাই পারবেন, আপনাদের বলে দিব। ঠিক আছে, আমি তো জাস্ট লিখতেছি, লেখার পরে বলবো। ঠিক আছে, এগুলা মাইস্কিউলের ইয়ার ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন, যেমন এটা উম, এটা ধরেন আপাতত একটা যদি নেই, নেমের ভিতর
ধরেন এই যে এই জায়গাগুলোতে দেখবেন ইন্টিজার, বার ক্যারেক্টার, স্মল ইন্ট, টিনি ইন্ট, ঠিক আছে, নাম্বারিকের মধ্যে, ঠিক আছে, ডেট এন্ড টাইম, স্ট্রিং এর মধ্যে আছে ক্যারেক্টার, বার ক্যারেক্টার, ঠিক আছে, আর টেক্সটটা উপরে দিছে উপরে। যাই হোক, সমস্যা নাই, এগুলা দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকেই তো আপনার সিলেক্ট করা লাগবে, এখানে অনেকগুলো আছে, কোনটা সিলেক্ট করবেন এটা হচ্ছে আপনাকে কনফিউজ করে দিবে, ঠিক আছে। তো আর কথা না বাড়াই, আমরা একটু চলে যাই, ঠিক আছে, কিভাবে কি করব ওইটাতে চলে যাই। তো ওইটাতে যাওয়ার আগে জাস্ট ওয়েট এ মিনিট, আমি একটু পানি খেয়ে নেই। যেখানে ছিলাম ওইখানে চলতে আছে, রেকর্ডিংটা স্টার্ট হয়ে গেল। তো আমরা প্রথমে চলে যাই এই যে ডাটাবেস, ঠিক আছে। ডাটাবেস কি মানে ডাটাবেসে আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাটাবেস কি থাকে, ডাটাবেস হচ্ছে টেবিল থাকে, ঠিক আছে। এই যে এক একটা ডাটাবেসে কি থাকে, টেবিল থাকে। যেমন আমরা ওয়ার্ডপ্রেসে যে ডাটাবেসটা আমরা করছিলাম ওইটার মধ্যে যদি আমরা তাকাই, এই যে টেবিল, 12টা টেবিল আছে। ডাটাবেসের ভিতর কি থাকে, টেবিল থাকে। আর টেবিলের ভিতর কি থাকে, সাবজেক্ট, সিমিলার টাইপ অফ ডাটা থাকে। যেমন লগইন রেজিস্ট্রেশনের ডাটাগুলা সিমিলার টাইপ অফ ডাটা, ঠিক আছে। তার মানে টেবিল থাকে, টেবিলের ভিতরে থাকে ইনফরমেশন, সিমিলার টাইপ অফ ডাটা, ঠিক আছে। যেমন স্কুল, স্কুলের যে ডাটাবেস যদি আমরা খুলি, স্কুলের ডাটাবেস, তার ভিতর কি থাকবে, তার ভিতর অবশ্যই স্টুডেন্ট নামে টেবিল থাকবে, ওইটার ভিতর স্টুডেন্টের নেম, রোল, আইডি এগুলা থাকবে, ঠিক আছে। যাই হোক, এখন কোশ্চেনটা চলে আসে আসলে এই জায়গায় চলে আসে, এই যে দেখেন স্ট্রিং এর ভিতরে দেখেন তিনটা ডাটা, বার ক্যারেক্টার, ক্যারেক্টার ট্যাগ, ঠিক আছে। তো এটা আপনাদের কিভাবে বোঝাই, এটা মনে করেন এরকম একটা পর্যায়ে আপনি ধরেন পানি খাবেন, ঠিক আছে। পানি খাওয়ার জন্য আপনি কি করেন, পানি খাওয়ার জন্য আসলে সচরাচর কিন্তু আপনি গ্লাস ইউজ করেন, ঠিক আছে। পানি খাবেন আপনি গ্লাস ইউজ করেন, কিন্তু যদি মেহমান চলে আসে, ঠিক আছে, যদি মেহমান চলে আসে, তো মেহমান যদি অনেকগুলো মেহমান চলে আসে, তখন আপনারা কিসে করে তাকে পানি দেন, অবশ্যই গ্লাসে করে পানি দেন। তো এই এক গ্লাস করে এনে পানি দেন নাকি তাদের, তাদের পানি দেন না, তাদের জগ নিয়ে আসেন, ঠিক আছে। ওই জগ থেকে ঢেলে ঢেলে আপনারা পানি দেন, ঠিক আছে। কিন্তু যখন আপনারা যারা ঢাকাতে থাকেন, ঠিক আছে, তারা আমরা পানি ফুটিয়ে খাই, তো তারা কি করেন, পানি ফুটানোর জন্য কি ইউজ করেন, কলস ইউজ করেন, ঠিক আছে। দেখেন এই পানিটাই আপনার একবার গ্লাসে করে সার্ভ করা হচ্ছে, আবার জগ, আবার হচ্ছে দেখেন পানি, ঠিক আছে। আপনার কলসে করেও কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এগুলো আসলে আমরা পরিস্থিতি অনুযায়ী ইউজ করতেছি, ঠিক আছে। তো ডাটাবেসের ক্ষেত্রেও তাই, আপনাকেও ওয়াইজলি ইউজ করতে হবে যে কোনটা কোন জায়গায় দরকার, ঠিক আছে। যেমন আরেকটা বড় উদাহরণ যদি আমি দেই, পানি কিন্তু লিকুইড, চাটাও কিন্তু লিকুইড, দুইটাই কিন্তু লিকুইড, ঠিক আছে। এখন আমরা কি এমনটা করি যে পানি হচ্ছে কাপে খাই আর চা হচ্ছে গ্লাসে খাই, এরকমটা কি কখনো আমরা করি? কি কালিপ ভাই, আপনি এরকমটা করেন নাকি? সাধারণত করি না, কিন্তু যদি কাপ ধোয়া না থাকে তাহলে হ্যাঁ, ওইটা ভিন্ন কথা, ঠিক আছে। কিন্তু হবে। আমরা দেখেন পানিও লিকুইড, চাটাও লিকুইড, কিন্তু পানিটা কেন চার কাপে খাই না, ঠিক আছে। এবং চাটা কেন পানির গ্লাসে খাই না, দুটাই তো লিকুইড, সেম জিনিস, ঠিক আছে। যাই হোক, তারপর এই যে দেখেন ভাত, ওইটা কিন্তু আমরা প্লেটের মধ্যে নিয়ে খাই, কারণ ভাতটা কি প্লেটে না নিয়েও কিন্তু খাওয়া যায়, হ্যাঁ। আপনি যদি ভাতটা বিশাল বড় এক বাটিতে নেন, খাইতে পারবেন, খাওয়া যাবে, ঠিক আছে। তো ওই ভাতটা যদি আপনি জগের ভিতরে নেন, নিয়ে তরকারি মাখায় কিন্তু খেতে পারবেন, কিন্তু কি আমরা কি খাই ওইভাবে, খাওয়া পসিবল, কিন্তু ওইভাবে তো আমরা খাই না, ঠিক আছে। ঠিক এটার ক্ষেত্রে হচ্ছে এরকম, ঠিক আছে। প্রথমে যদি স্ট্রিং এর গ্রুপটাতে চলে যাই, এই জায়গাটাতে কি আছে, বার ক্যারেক্টার আছে, টেক্সট আছে, ঠিক আছে। এখন এই
আহ আচ্ছা, টেক্সট আছে। তো এখন কথা হচ্ছে, ধরেন আমি স্ট্রিং টাইপের ডাটা নিব, ঠিক আছে? এখন আমি কি একটা ডাটা ক্যারেক্টারে নিব, বার ক্যারেক্টারে নিব, না টেক্সটে নিব? তিনটাই তো আছে, আপনি তিনটার মধ্যে নিতে পারবেন। আপনি চাইলে যেমন ওই জগের মধ্যে ভাত মাখিয়ে খেতে পারবেন, খাওয়া যায়। চাইলে পানি 4 কাপে নিয়ে খাইতে পারেন, হ্যাঁ খাওয়া যায়, কিন্তু জিনিসটা রুচিসম্মত দেখা যায় না। ঠিক অনুরূপ ভাবে এই জায়গাটাতেও কিছু কিছু জিনিস আছে, ওইগুলো আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? আহ এখন আপনার এমনটা হয়, যেমন আমরা যখন, আপনাদের আগেই বলছি, আমরা যখন পানি খাই, ধরেন গ্লাসে খাই, আবার দেখেন জগও কিন্তু ইউজ হচ্ছে, ঠিক আছে? আবার পানি ফোটানোর ক্ষেত্রে আপনার কলস ইউজ হচ্ছে। এখন আপনার বিল্ডিং এর যে পানি সাপ্লাই দেয়, ওই বিল্ডিং এর পানি সাপ্লাই কি কলস থেকে দেয় নাকি আপনার ট্যাঙ্কি থেকে দেয়? আপনার যেমন বিভিন্ন ট্যাঙ্কি আছে, ঠিক আছে, পদ্মা, তারপর বিভিন্ন, যাই হোক, ওই বিল্ডিং এর পানি সাপ্লাইটা কিন্তু ট্যাঙ্কি থেকে হয়। আপনার কলস ফুটা করে কেউ পানি সাপ্লাই দেয় না, ঠিক আছে? তো অনেকটা এরকমই। তো এটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। যদি পার্থক্যগুলো আমরা ধরতে চাই, তাহলে দেখেন আমি পার্থক্যগুলো দেখাই। প্রথমে ধরেন স্ট্রিং গ্রুপের মধ্যে বার ক্যারেক্টার, বার্কার, ঠিক আছে? এই বার ক্যারেক্টার আপনার অ্যাবাউট হচ্ছে 65,535 বা সামথিং লাইক দ্যাট, মানে এতটা ক্যারেক্টার পর্যন্ত নেই, এতটা ক্যারেক্টার পর্যন্ত সে সাপোর্ট করে, ঠিক আছে? আপাতত দেখলাম এক। দুই হচ্ছে শুধু ক্যারেক্টার গ্রুপ, ক্যারেক্টার গ্রুপ, এটাও অলমোস্ট হচ্ছে সেম, অলমোস্ট সেম, এটাও হচ্ছে প্রায় অলমোস্ট সেম, ঠিক আছে? কিন্তু তিন নাম্বারটা হচ্ছে যখন আমরা আহ, বিশাল বিশাল অ্যামাউন্টের কোনো তথ্য রাখতে চাই ক্যারেক্টার গ্রুপে, যেমন সরকারি প্রতিবেদন, হুম বা এরকম ধরনের কিছু লিখতে চাই, তখন এই ট্যাক্সটা ইউজ করি। এই ট্যাক্সটা কি করে আপনার, এটার বেশি 65,000, 65,500 প্লাস ডাটা সে নিতে পারে, ঠিক আছে, ঠিক আছে? তো এতটুকু ডাটা নিতে পারে। আমরা টেক্সটের ক্ষেত্রে একদম ক্লিয়ার, যে টেক্সট এর উপরে আমরা যদি 65,500 এর উপরে যদি ক্যারেক্টার হয়ে যায়, তখন আমরা টেক্সটে নিব। আর 65,500 এর উপরে যদি ক্যারেক্টার হয়, তো আপনি এটা ক্যারেক্টার বা বার ক্যারেক্টার নিতে পারবেন না, ঠিক আছে? নিলে কি হবে, নিলে 65,000 এর উপরের গুলা সে এন্ট্রি করবে না, ছাঁটাই করে ফেলে দিবে। এখন ধরেন আপনার জগ, ঠিক আছে? আপনি জগের মধ্যে কি নেন, জগের মধ্যে পানি নেন, ঠিক আছে? এখন জগের ধারণ ক্ষমতা হচ্ছে 3 লিটার। এখন আপনি যদি 10 লিটার পানি নেন, তো 3 লিটার পানি নিবে, 3 এর পরে 7 লিটার পানি সে কি করবে? অবশ্যই পড়ে যাবে নিচে বা ফেলে দিবে। তো এটাও এরকম, ঠিক আছে? এখন এই ক্যারেক্টারের বিষয়টা তো আমরা সবাই ক্লিয়ার। তো ক্লিয়ার, এখন কনফিউজিং হচ্ছে এই দুইটা, ক্যারেক্টার বার ক্যারেক্টার দুইটা সেমই, ঠিক আছে? এখন এই দুইটা থেকে কোনটা ইউজ করব, এটা হচ্ছে জানার মুখ্য বিষয়, ঠিক আছে? আহ, তো এখন এই দুইটা উদাহরণ যদি দিতে চাই, আমি বলবো যে এই দুইটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য 2 বাইট করে জায়গা খায়, ঠিক আছে? যেমন বার ক্যারেক্টার, এটাও 2 বাইট করে জায়গা খায়, আপনার ক্যারেক্টারও হচ্ছে 2 বাইট করে জায়গা খায়, ঠিক আছে? এবং টেক্সটও হচ্ছে 2 বাইট করে জায়গা খায়। তো এটা হচ্ছে সিমিলার, তো আমরা কেন ক্যারেক্টার আর বার ক্যারেক্টার নেব, ঠিক আছে? তো এখানেই হচ্ছে মেইন পার্থক্য। 1 নাম্বার পার্থক্য হচ্ছে, ধরেন আপনি ক্যারেক্টার 50 নিলেন, ঠিক আছে, বারকার 50 নিলেন, এই যে 50 নিলেন, ঠিক আছে? তো 50 নিলেন, 50-এর জন্য সে জায়গা খাবে কত? সে 100 জায়গা খাওয়ার কথা 50-এর জন্য। ঠিক ক্যারেক্টার, ক্যারেক্টার এবং ওইটার একটা ফিল্ড নির্দিষ্ট করে দেওয়া লাগে, ঠিক আছে? তো ক্যারেক্টারের ফিল্ডও আপনি 50টা নিলেন, তো 50-এর জন্য জায়গা খাবে হচ্ছে সে 100, ঠিক আছে? কিন্তু এই জায়গাটা একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এখন কারো নাম যদি থাকে যে রনি মিয়া, রনি মিয়া, তো এখানে কয়টা ক্যারেক্টার?
একটা, দুইটা, তিনটা, চারটা, স্পেস একটা আছে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটার জন্য সে জায়গা খাবে আর দুগুণের 16 বাইট। 16 বাইট জায়গা খাবে। ঠিক আছে, তার মানে সে কত বাইট জায়গা সেভ করলো। ঠিক আছে, রনি মিয়া নাম কারো হয়েছে, এই রনি মিয়ার জন্য সে হচ্ছে আপনার 16 বাইট জায়গা খাবে। তো হচ্ছে বাকি বাকি হচ্ছে আপনার কি বলে, বাকি কত বাইট জায়গা সে সেভ করলো। সে কিন্তু পাই সেভ করে ফেলছে, পাই হচ্ছে আপনার 84 বাইট জায়গা সেভ করে ফেলছে। কিন্তু আপনি যদি ক্যারেক্টারে যান, এই যে রনি মিয়া, এই রনি মিয়াটাই যদি আপনি দেখেন, আপনার 100 বাইট জায়গা সে খেয়ে নেবে, 100 বাইট জায়গা খেয়ে নেবে। ঠিক আছে, আহ মানে এই জায়গাটা হচ্ছে এরকম, আপনার আপনার হচ্ছে এই বার্কের একটা পেন ড্রাইভের মতো আচরণ করে। ঠিক আছে, তো পেন ড্রাইভ কিরকম আচরণ করে, আপনার 16 জিবি জায়গা আছে একটা পেন ড্রাইভে। ঠিক আছে, তো হচ্ছে আপনি 16 জিবি জায়গার মধ্যে যদি আপনি 4 জিবি জায়গায় মুভি রাখেন, আরো তো 12 জিবি জায়গা আপনার সেভ থাকে। ওই 12 জিবি জায়গা দিয়ে আপনি চাইলে অন্য কাজ করতে পারেন। ঠিক এটা আপনি বার্কের একটা যদি আপনি 50 নির্ধারণ করে দেন, ঠিক আছে, কারণ মানুষের নাম 50 ক্যারেক্টারের উপর তো আর হবে না। তো 50 পর্যন্ত আপনি নির্ধারণ করে দিলেন। তো 50-এর জন্য সেই 100 বাইট জায়গা আপনি নির্ধারণ করে দিলেন। ঠিক আছে, তো রনি মিয়ার নাম টোটাল হচ্ছে 8টা অক্ষর। ঠিক আছে, পেজ সহকারে 8টা অক্ষর। তো 8টার জন্য সে 16টা জায়গা খেলো, আর 84 বাইট জায়গা হচ্ছে সে ফাঁকা রাখলো, প্ল্যান ড্রাইভের মতো। এটা আপনার প্লাস পয়েন্ট। আর ক্যারেক্টার কি করলো, আপনি এখানে যদি এই রনি মিয়া না, আপনি যদি একটা অক্ষরও যদি আপনি 8টাও যদি লিখতেন, বা রনিটাও যদি লিখতেন, তাও সেই 100 বাইট জায়গা খেয়ে নিত। তার মানে এটা যে আমরা আগে ছিল যে সিডি তে আইনা যদি একটা জিনিস বলতাম, তাও সে ফুলটা একদম ফিল আপ করে দিত। ঠিক আছে, এখন তো সিডি ড্রাইভ গুলা নাই, ডিভিডি ড্রাইভ গুলা চলে আসছে। যাই হোক, এটা এরকম হয়ে গেল। ঠিক আছে, আপনি একটা অক্ষরেও যদি লেখেন, তো হচ্ছে আপনার এইরকম 100 বাইট জায়গা খায় নেবে। আপনার ডাটাবেসে জায়গা বাকি যে 84 বাইট জায়গা, ওইটা সে ওয়েস্ট করবে, অপচয় করবে। তো এখন হচ্ছে কারো যদি নাম লেখেন, ঠিক আছে, তো এখন আপনি কোনটা নেবেন, বার ক্যারেক্টার নেবেন না ক্যারেক্টার নেবেন, কি মনে হয় আপনাদের? অবশ্যই বার ক্যারেক্টার। অবশ্যই বার ক্যারেক্টার নেবেন। ঠিক আছে, উম অবশ্যই অবশ্যই আমরা বার ক্যারেক্টার নেব। কিন্তু ভাই আসলে সবকিছু সুযোগ সুবিধা আসলে সব জায়গাতেই পাওয়া যায় না। ঠিক আছে, তার মানে এখানেও কিছু গাফলা আছে। তো আমরা একটা বিষয় ক্লিয়ার হইলাম আপাতত, নামের ক্ষেত্রে আমরা বার ক্যারেক্টার নিব, কারণ কারো নাম আমি 50টা অক্ষর নির্ধারণ করে দিলাম। এখন কারোর নাম 10 অক্ষরের হতে পারে, কারোর নাম 20 অক্ষরের হতে পারে, সৌদি আরবের নামগুলা 25 অক্ষরের হতে পারে। ঠিক আছে, এরকম হতে পারে। তো ওই ক্ষেত্রে ক্যারেক্টার ইউজ করলে সে পুরো 100 বাইট জায়গাটাই দখল করে নিবে। আর বার ক্যারেক্টার ইউজ করলে সে যতটুকু জয়টা ক্যারেক্টার হয়, ওইটা ক্যারেক্টার সে প্রত্যেকটা ক্যারেক্টার জন্য 2 বাইট করে জায়গা নিয়ে বাকি জায়গাটা ডাটাবেসে সে সংরক্ষিত রাখবে, অনেকটা পেন ড্রাইভের মতো। ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে এরকম ধরেন হচ্ছে আপনি কাঁচের গ্লাসেও পানি খাইতে পারেন, আবার স্টিলের গ্লাসেও পানি খাইতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, তো আপনি কিন্তু চাইলে আহ, এই যে স্টিলের গ্লাস, হুম, ওই আপনি মনে করেন যে চাচ্ছেন যে স্টিলের গ্লাসের মধ্যে আপনি গরম পানি খাবেন, তো আপনি কি করতে পারেন, গ্যাসের চুলার উপরে কিন্তু স্টিলের গ্লাসটা ওইভাবে সেট আপ করে কিন্তু পানিটা গরম করে ফেলতে পারেন। এখন কাঁচের গ্লাস কি, কাঁচের গ্লাসে কি গ্যাসের চুলার উপর দিয়ে গরম করা পসিবল? কি মনে হয় আপনাদের? না ভাইয়া। পসিবল না, এই চলে গেল। কিন্তু আরেকটা জায়গায় দেখবেন একটু অসুবিধাও আছে। কি অসুবিধা, যখন আপনি স্টিলের গ্লাসে পানি খাবেন, তো পানি খাওয়ার পর যখন ভাত খেয়ে পানি খাবেন, পানি খাওয়ার পর দেখবেন যে স্টিলের গ্লাসের মধ্যে একটা তেল তেল একটা ভাব কিন্তু চলে আসে, একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব কিন্তু চলে আসে স্টিলের গ্লাস গুলাতে। ঠিক আছে, আহ তো আবার কি দেখা যায়, শীতের দিনে যখন স্টিলের গ্লাসে আপনি পানি খাবেন, পানি রাখবেন, তো ওই পানিটা কিন্তু বেশি ঠান্ডা হয়ে যায়, কাঁচের গ্লাসের তুলনায় আপনার বেশি ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তার মানে দেখেন এখানেও কিন্তু আর একটু কনফিউজিং করে দিচ্ছি।
আমরা যে কথাগুলো এতক্ষণ বললাম, এটাতে কিন্তু এখন আর একটু কনফিউশন, মানে আমাদের কনফিউশনটা একটু বেড়ে গেল। তাহলে এখন কি করব? ঠিক আছে, তো কি করব, আপনার ক্যারেক্টারের আরেকটা সুবিধা কি, সে স্পেস কাউন্ট করে না। ঠিক আছে, এই যে ক্যারেক্টারে আপনি যে স্পেসটা দিচ্ছেন, স্পেস কাউন্ট করবে না, কিন্তু বার ক্যারেক্টারে কিন্তু আপনার স্পেস কাউন্ট করবে। ঠিক আছে, কিন্তু ক্যারেক্টার যেটা ক্যারেক্টার এই ক্যারেক্টার হচ্ছে প্যাকেজ আকারে ডাটা রাখে। ঠিক আছে, প্যাকেজ আকারে ডাটা রাখে, যার কারণে এই ডাটাগুলা রিট্রিভ করা, মানে ডাটাগুলা তুলে আনা খুব সহজে একদম ফাস্ট, একদম সহজে আপনি সে তুলে নিয়ে আসতে পারে। ঠিক আছে, আর বার ক্যারেক্টারে হচ্ছে আপনার একটা একটা অক্ষর করে পড়ে, যার ফলে আপনার ডাটা রিট্রিভ করার ক্ষেত্রে সে একটু স্লো কাজ করে বার ক্যারেক্টার। ঠিক আছে, এখন কিভাবে প্যাকেজ আকারে ডাটাগুলো আনে যদি আমি বলতে চাই, তো আমি বলবো হচ্ছে, ধরেন আমি গালিব ভাইকে বললাম যে আপনি ওই আমার মার্কারের প্যাকেট আছে, আচ্ছা ঠিক আছে, আপনি 10টা মার্কার নিয়ে আসেন। তো গালিব ভাই গেল মার্কার আনতে, তো গিয়ে দেখলো একটা প্যাকেটের ভিতরে 10টা মার্কার। ঠিক আছে, সে নিয়ে চলে আসলো। তো আমি পরবর্তীতে রনি ভাইকে পাঠালাম, রনি ভাই গেল, গিয়ে দেখলো যে মার্কার আছে ঠিকই, কিন্তু এক একটা মার্কার একখানে ছড়িয়ে ছিটি, একটা মার্কার ধরেন টেবিলের উপর, আর একটা চেয়ারের উপর। তো সেই সবগুলা একত্রিত করে নিয়ে আসবে, এখন কার আনাটা দ্রুত হবে, গালিব ভাই না রনি ভাইয়ের? কি মনে হয়? গালিব ভাইয়ের। হুম, গালিব ভাইয়ের, কারণ সে প্যাকেট পাইছে, একদম এক প্যাকেটের মধ্যে সে দ্রুত নিয়ে আসছে। ঠিক আছে, আর রনি ভাই হচ্ছে এটা একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছে। ঠিক আছে, তো এখন আমরা চলে আসি, আর কনফিউশন বাড়াবো না, কারণ কনফিউশন বাড়ালে কনফিউশন আরো বাড়বে। ঠিক আছে, আমরা ক্যারেক্টার ইউজ করব যেখানে লেন্থটা ফিক্স থাকবে, লেন্থ হচ্ছে ফিক্স থাকবে, লেন্থ ফিক্স থাকলে আমরা ক্যারেক্টার ইউজ করব, ক্যারেক্টার ইউজ করব। যেমন পাসওয়ার্ডের ক্ষেত্রে ক্যারেক্টার ইউজ করব। পাসওয়ার্ডের কিসের জন্য? পাসওয়ার্ড আপনার কম বেশি হতে, ছোট বড় হতে পারে, কিন্তু এই পাসওয়ার্ড গুলো ডাটাবেসে MD5 ফরম্যাটে থাকে। মানে কি 32 ডিজিটের হ্যাশ কি জেনারেট হয়, 32 ডিজিটের। আপনি যদি যত বড় পাসওয়ার্ড লেখেন, 32 ডিজিটের একটা হ্যাশ কি জেনারেট হবে। আপনি দুই অক্ষরের পাসওয়ার্ড লিখলেও 32 ডিজিটের এটা হচ্ছে আপনার চলে আসবে। ঠিক আছে, একদম ফিক্সড লেন্থ 32 ডিজিটের। তার মানে এই জায়গাটায় আমরা ক্যারেক্টার ইউজ করব। ঠিক আছে, এর নামের ক্ষেত্রে, নেমের ক্ষেত্রে হচ্ছে বার ক্যারেক্টার ইউজ করব। কিসের কারণে বার ক্যারেক্টার ইউজ করব? কারণ এই নামটা কম হতে পারে, বেশি হতে পারে, 10 অক্ষরেরও হতে পারে, কারোরটা 20 অক্ষরেরও হতে পারে। এটা ক্যারেক্টার ইউজ করলে আমার ডাটাবেসের জায়গাটা একটু বেশি অপচয় করতেছে। ঠিক আছে, তারপর হচ্ছে কারো ফোন নাম্বার, ফোন নাম্বার যদিও বা নিউমেরিক, কিন্তু এই জায়গাটাতে ফোন নাম্বার যদি এন্ট্রি করতে চান, তাহলে আপনি ক্যারেক্টার নিতে হবে। আপনি নিউমেরিক ইন্টিজার কেন নেবেন না, কারণ তাইলে প্রথম যে জিরোটা, এই জিরোটা হচ্ছে সেই নাম্বারে অবজেক্ট হিসেবে কাউন্ট করবে। ঠিক আছে, তো এই যে মোবাইল নাম্বার, এটা যদি ধরেন নিতে চান, ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড লেন্থ 11 ডিজিট বা 14 ডিজিট, একদম ফিক্সড লেন্থ। এটা আপনার ক্যারেক্টারে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে ডাটা রিট্রিভটা ফাস্ট হবে, সহজ হবে। ঠিক আছে, আহ, তো এবার কি, এবার বুঝতে পারছেন, এবার কি সবাই ক্লিয়ার যে ক্যারেক্টার কোথায় ইউজ করব, বার ক্যারেক্টার কোথায় ইউজ করব, আর ট্যাগটা কোথায় ইউজ করব এই স্ট্রিং গ্রুপের ভিতর? ভাইয়া বিষয়টা ক্লিয়ার, কিন্তু ভাইয়া ওই যে পাসওয়ার্ডের ব্যাপারটা বুঝি নাই ভালো করে, যে 32 ক্যারেক্টারের কি বললেন, আর হইতেছে মোবাইল নাম্বার কেন ক্যারেক্টারে নিব আর কি, ওটা সংখ্যায় না নিয়ে কেন স্ট্রিং এ নিব? হুম, এই যে দেখেন পাসওয়ার্ড, এই যে দেখেন আপনি যে পাসওয়ার্ডটি দেন, এই যে দেখেন এরকম হয়ে যাবে পাসওয়ার্ড। 32 ডিজিটের একটা হ্যাশ কিতে MD5 ফরম্যাটে সে সংরক্ষণ করে রাখে ডাটাবেসে। আপনি যে পাসওয়ার্ড দিবেন, এই পাসওয়ার্ড ডাটাবেসে সরাসরি আসে না, সে একটা 32 ডিজিটের একটা গোপন নাম্বার নিয়ে আসে। ঠিক আছে, এটা হচ্ছে এটা সিকিউরিটি কি পারপাসে। এনকোডার, এটা কি এনকোডার ডিকোডারের মতো করে আসে নাকি? হ্যাঁ, এনকোডার ডিকোডারের মতো, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ ভাই বুঝতে পারছি। হুম, আর হচ্ছে ফোন নাম্বার আপনি ক্যারেক্টারে চাইলে নিতে পারেন,
নাম্বারে নেবেন না কেন? নাম্বারে নিলে এই যে জিরোটা তো আপনি কাউন্ট করবে না। আপনি নাম্বারে নিলে আগে যে জিরোটা দিবেন জিরোটা তো আসবে না। সে এই জিরোটাকে আপনার অক্টাল নাম্বার হিসেবে, ঠিক আছে, অক্টাল নাম্বার হিসেবে আপনার কাউন্ট করে ফেলবে। বুঝতে পারছেন? তার মানে কি ভাইয়া নাম্বার 1 থেকে শুরু হয়? নাম্বার ওয়ান থেকেই তো শুরু হয়, তার আগে জিরো আপনি যতবার লেখেন। এখন আপনি ধরেন টাকার ক্ষেত্রে, হ্যাঁ, 000 12, তো সে কি 00 কোনো সময় নিবে? ধরেন আমি 12 টাকা, আগে কি 00 কোনো সময় নেয় সে? নেয় না। তো আপনি তাহলে আপনি যদি এখন ফোন নাম্বারটা লেখেন 017, সে কিন্তু জিরোটা অটোমেটিক্যালি আপনার অনেক সময় বাদ দিয়ে দেয়। কিসের কারণে? সে মনে করে যেমন আগের জিরোর কোনো ভ্যালু নাই, সে এটাকে অক্টাল হিসেবে করে নেয়। যাই হোক, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে বুঝতে পারছি পারছেন ভাইয়া। জিনিসটা? হ্যাঁ ভাইয়া। তা না হলে তো এটা আমি নাম্বারই নিতাম, কারণ এটা তো আমার নাম্বার। এটা তো আমার নাম্বারে নিলে কোনো প্রবলেম নেই, বরঞ্চ আমার সুবিধা। ঠিক আছে? যেমন হচ্ছে আপনাকে একটা এক্সেলের ফাইল ফাইল দিয়ে দেখাই। ঠিক আছে? প্রবলেমটা কোন জায়গায় আপনি দেখেন। এই যে এক্সেলের ফাইলে নিলাম, দেখেন 01734, এই একটা নাম্বার এন্টার করলাম। এবার নেক্সটে যান, এই যে জিরোটা কই গালিব ভাই? জিরোটা কোথায় গেল? বুঝতে পারছি ভাইয়া, যে সামনের জিরোর কোনো ভ্যালু নাই। তা কোথায় গেল? এখন এটার আমি জিরো আনতে চাই। জিরো আনলে আমাকে কি করব? আমাকে এই যে দেখেন, আরে এই নাম্বার গ্রুপটা কি ইয়ে হয়ে গেল নাকি এটা? কি আসছে? ও আচ্ছা, আচ্ছা, আমি এখানে একটু ক্লিক করি। এই যে দেখেন, এটা এবার দেখেন, আমি যদি আপনার ইয়েতে নেই, ধরেন টেক্সটে যদি নেই, এই যে ওকে দিলাম, ঠিক আছে। এবার আপনি সামনে জিরো দেন, এই তো জিরোটা এবার আইসা পড়লো। দেখছেন? কিন্তু ওই সময় কেন আসলো না? নাম্বারে কেন জিরোটা আসলো না? এই যে নাম্বার ফরম্যাট, এই নাম্বার ফরম্যাট কিন্তু আমি দিচ্ছি, কিন্তু জিরোটা কিন্তু আসলো না। পরবর্তীতে আমি বাধ্য হয়ে এটা আমি স্ট্রিং ফরম্যাটে নিছি, নেওয়ার পর জিরোটা আসছে। কি আরো কনফিউশন কোনো? না ভাইয়া, বুঝতে পারছি, ক্লিয়ার। হুম। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারলে ভালো। এটাই আমাদের কাম্য। তো আর তো কারো কোনো কনফিউশন নেই যে এই তিনটা নিয়ে অন্তত পক্ষে। ঠিক আছে? ক্যারেক্টার, ফিক্সড লেন্থ। ফিক্সড লেন্থ যেগুলা থাকবে এগুলা আমরা ক্যারেক্টারে নেব। আর বার ক্যারেক্টার, যে নামটা, যেমন কারো নাম, এটা 10 ডিজিটে হতে পারে, 15 ডিজিটে হতে পারে, 25 ডিজিটেও হতে পারে, ফিক্সড লেন্থ না। ওই ক্ষেত্রে হচ্ছে আমি বার ক্যারেক্টার ইউজ করব। ঠিক আছে? আহ যাই হোক, যেমন আমি নিয়ে নিলাম এই যে বার্কার, কারো নাম, নেম, নেম, এই যে বার্কার, এবং বার্কার আমি 50 দিয়ে দিলাম, কারণ আমার সর্বোচ্চ 50টা ডিজিটের ভিতরে সে হবে। দেন আমি 122 জায়গা তারে দিয়ে দিলাম। ঠিক আছে? এবার কারো নাম যদি আপনার 5 ডিজিটের হয়, সে 10 বাইট জায়গা খাবে। কারো নাম 20 ডিজিটের হলে সে 40 বাইট জায়গা খাবে। দেখেন, এটা বার ক্যারেক্টার নেওয়ার ফলে আমার কতটুকু সুবিধা হলো, ডাটাবেসে জায়গা অনেক সেভ হলো। এখন আমি যদি এই নেমটা যদি ক্যারেক্টার নিতাম, কারো নাম যদি এক অক্ষরে থাকতো, তাও আমার 100 বাইট জায়গা খাইয়ে নিত। এই চলে গেল। ধরেন ফোন নাম্বার, ঠিক আছে, বা হচ্ছে যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, এটা আমরা ক্যারেক্টারে নিব, ক্যারেক্টারে নিব, এবং এটা যদি আমি 32 লিখে দেই, হুম, তাহলে দেখেন এটা 64 বাইট জায়গা সে দখল করে নেবে। ঠিক আছে? এটা ফিক্সড লেন্থ 32 ক্যারেক্টার, 32 ডিজিটের হ্যাশ কি জেনারেট হয় MD5 এ। তার মানে হচ্ছে দেখেন 64। এটা কোনো নাড়াচাড়া নাই। এখানে আমি বার ক্যারেক্টার ইউজ করলে জিনিসটা স্লো হবে, ক্যারেক্টার ইউজ করলে জিনিসটা ফাস্ট হচ্ছে। ঠিক আছে? যেমন কারো ফোন নাম্বার যদি আপনি স্ট্রিং এ নিয়ে আসতে চান, তাহলে তার ফোন নাম্বার ধরেন কার 11 ডিজিট দিয়ে দিলেন। তার মানে কি 11 জন্য এই যে 22 বাইট সেই জায়গা খাইয়ে নিল। ঠিক আছে? এবার এটা যদি আপনি আহ কারণ এটা ফিক্স লেন, এটা বার ক্যারেক্টার আনলে খামাখা ডাটাটা স্লো করবে, করে কি লাভ? তো আমার তো এটা ফিক্স লেন্থ, আমি জানি এটা দূর কতটুকু, তো আমি এটাই করি। ঠিক আছে? যেখানে আমি জানি না, যেমন কারো নাম এটা কয় অক্ষরে হতে পারে এটা আমি জানি না, তো ওইটা হচ্ছে আমি বার ক্যারেক্টারে নেব। ঠিক আছে? জিনিসটা সহজ না নাকি কঠিন?
ভাই সহজে আছে এটা। হ্যাঁ হ্যাঁ সহজে আছে। ঠিক আছে, টেক্সট কত ক্যারেক্টার ডাটা নেয়? ট্যাক্স হচ্ছে 65,000-এর উপর। আপনি যখন ওই বিশাল কত- বিশাল বড় কোনো কিছু লিখবেন তখন আপনি ট্যাক্স নেবেন। ওটা কত বাইট নেয় এটা কি আছে নির্দিষ্ট 2 ফিক্সড বাইট আছে কি? করে, 2 বাইট করে প্রত্যেকটা ক্যারেক্টার 2 বাইট করে নেয়। এবার আপনি 1 লাখ ক্যারেক্টার যদি লাগান তাহলে 2 লাখ বাইট জায়গা খাবে। ওকে। বুঝছেন? কিন্তু ক্যারেক্টার বার ক্যারেক্টার 65,000-এর উপর যদি হয়ে যায়, বেশি অংশটা তারা কেটে ফেলে দিবে, তারা রাখবে না। বুঝছেন? এই কারণে আমরা ট্যাক্স ইউজ করব যদি বড় কোনো লেখা হয়ে থাকে, প্রতিবেদন হয়ে থাকে। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, চলে গেল। উম, জিনিসটা যদিও বা একটু কনফিউজিং ছিল, তারপর এটা তবে এখনকার যুগে আসলে এই ক্যারেক্টার এই ট্যাক্সের ইউজটা কমই হয়, কারণ 65,000 ক্যারেক্টারের ভিতরে সবকিছু হয়ে যায়। ঠিক আছে, যদি কোনো সময় মনে হয় যে এটা অনেক বিশাল, 65.5 ক্রস করবে, তখন আপনি ট্যাক্স ইউজ করবেন। ঠিক আছে, তারপর এই যে ইন্টিজার, এই ইন্টিজারের ভিতরে অনেকগুলো আছে। ঠিক আছে, যেমন 3 ইন্ট, এই 3 ইন্ট কতটুক জায়গা, 3 ইন্ট যদি আমরা হিসাব করি, তাহলে দেখা যাবে -128 থেকে পাই প্লাস প্লাস 127, ঠিক আছে। তো এটা দেখেন, এই যে একটা কম হওয়ার কারণে 128 থেকে 127, একটা কম হওয়ার কারণে এটারে কিন্তু আপনার জিরোকে কিন্তু পজিটিভ নাম্বার হিসাবে কাউন্ট করে। ঠিক আছে, পজিটিভ নাম্বার হিসাবে এই তিনটা কাউন্ট করতেছে জিরোকে। ঠিক আছে, যেহেতু এখানে একটা কম, তার মানে জিরোটাও সে কাউন্ট করছে। ঠিক আছে, যাই হোক যাই হোক এটা হচ্ছে আপনার 256 বাইট পর্যন্ত আপনার নেওয়া যায় আর কি। 256, ঠিক আছে। এই 256 বাইট, ঠিক আছে, এটার আবার একটা হিস্ট্রি আছে আপনার। 256 বিট, এটা বাইট হবে না। আমরা সচরাচর জানি 1 BYTE বাইট, 1 বাইট ইকুয়াল টু কত, 1 বাইট ইকুয়াল টু 8 বিট, 8 বিট। ঠিক আছে, 1 বাইট ইকুয়াল টু 8 বিট, তার মানে 2 টু দি পাওয়ার 8। আচ্ছা, এটা সুপারস্ক্রিপ্ট করা লাগবে। 8 ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু 256 হয়। ঠিক আছে, 2 এর উপর যদি আপনি 8 দেন তাহলে অবশ্যই অবশ্যই 256 হবে। ঠিক আছে, যাই হোক এই জিনিসটা এই দুই এক বিটে, এক বাইটে তো 8 বিট জায়গা খায়। ঠিক আছে, এই 2 বাইট জায়গা খায়। ঠিক আছে, 18 ইঞ্চ হচ্ছে 2 বাইট জায়গা খায়। 2 বাইট মানে কি 256 বিট পর্যন্ত জায়গা খায়। ঠিক আছে, এই যে 2 বাইট উপরে 8 দেন, কারণ এক বাইটে হচ্ছে আপনার 8, কি বলে, এক বাইটে হচ্ছে 8 বিট করে, 256 বিট জায়গা খাবে। ঠিক আছে, এটা হচ্ছে 3 ইন্ট এরকমটা করে। তারপর যদি আমরা পরবর্তীতে চলে যাই স্মল ইন্ট, এই স্মল ইন্টটাও মনে হয় 2 বাইট করেই খায়। স্মল ইন্টও মনে হয় 2 বাইট বা সামথিং এরকম করেই খায়। মিডিয়াম ইন্ট হচ্ছে 3 বাইট জায়গা যদি খায়। এই ইন্টিজার হচ্ছে 4 বাইট, 4 বাইট। আর বিগ ইন্ট হচ্ছে স্বাভাবিকভাবে সেই 8 বাইট। ঠিক আছে, স্বাভাবিকভাবে 8 বাইট। আর একটা জিনিস হচ্ছে আনসাইন্ড মানে হচ্ছে নেগেটিভ হবে না। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হুম ভাইয়া, এক বাইটে যদি 8 বিট হয় তাহলে 2 বাইটে তো 16 বিট হবে। 2 এর উপরে 16 দেন, এই বিটিং সিস্টেমটা না ভাইয়া, অন্যরকম। 2 এর উপরে 2 এর উপরে 8 দেন, 8 দিলে কিভাবে আপনার হয়, কিভাবে 16 হয়? ইন্টারে যখন পড়ছি তখন মনে হয় আইসিটি তে পড়ছিলাম, হচ্ছে একটা ক্যারেক্টার 16 বিট জায়গা খায় আর 2 বাইট জায়গা খায় সম্ভবত। এই যে 2 বাইট,
এই 2 বাইটে হচ্ছে 256 বিট। ঠিক আছে, এটার অঙ্কটা এরকম, অঙ্কটা করতে গেলে তো এখন বিশাল ইয়েতে চলে যাবে। যেমন এই যে 2 পাওয়ার সাবস্ক্রিপ্ট 8। ঠিক আছে, এবার চিন্তা করেন, সে জায়গা কত খাইলো। ঠিক আছে, এবার 2 বাইটের জন্য আপনি এবার চিন্তা করেন সে জায়গা কত খাইলো। ঠিক আছে, এটা আর যত ভাবে এক একটা বাইট মানে অনেক কিছু। ঠিক আছে, দুটো বাইট আমরা সচরাচর 1 2 3 করে আমরা বলে ফেলি, কিন্তু এই যে 3 এর উপর 8, তার মানে এটা কত হবে? আপনি যদি হিসাব করেন 200, মানে এটা পাই কত বড় হবে। এটা যদি আমি 8 লিখি, 8 এর উপর যদি 8 লিখি, তার মানে এটা কত, মানে একটা থেকে আরেকটা, মানে 1 বিট করে যদি বাড়ে, একটা থেকে আরেকটা হিসাব হচ্ছে অনেক বেশি গ্যাপ তৈরি করে ফেলে। ঠিক আছে, এটা আসলে ওই রকমটা না যে 1 বিটে যদি 8 খায়, 3 বিটের 3 8 24 খাবে, এরকম না। ঠিক আছে, 3 বিটে পাই 256 না, 256 পরে 512 খাবে। 3 বিটে 512 খাওয়ার কথা মেবি। 4 বিটে ভাইয়া 1024 খাওয়ার কথা মেবি। হ্যাঁ, 1 টু দি পাওয়ার 8 এর মান তো 1ই হয়, তাহলে ওই জায়গায় 8 লিখলেন কেন? কোনটা? 1 টু দি পাওয়ার 8 দিছেন মানে তো ওটা 8 মানে 8 হবে না, তো 1ই হবে। 1 হবে এটা, তো দেন 1, সমস্যা নাই তো। এটা যদি 1 হয় 1 দেন, আর এটা তাইলে হবে 256। এগুলো হচ্ছে ম্যাথমেটিক, এগুলা ক্যালকুলেশন করে করে করা লাগবে। যাই হোক, আমাদের এত ক্যালকুলেশনের কাজ নেই, দরকার নেই আমাদের, এতটুকু জ্ঞান থাকলেই হবে। ঠিক আছে, কারণ আমরা হচ্ছে এখানে ওই আইসিটি এর এই অক্টাল নাম্বার, আপনার কি বলে যে এই নাম্বার গুলো নিয়ে আমরা গবেষণা করতে করছি না। যাই হোক, এতটুকু জ্ঞান থাকলে আমাদের হবে যে আমরা কোনটা ইউজ করব। ঠিক আছে, 8 বিট এটাও মেবি একটু বেশি। যাই হোক, যখন মনে হবে যে আমাদের এই ইন্টিজার পূর্ণ সংখ্যাটা 1 অক্ষর 2 অক্ষরের হবে, ঠিক আছে, খুব ছোট হবে, তখন হচ্ছে আমরা এটা 3 ইন্টে নিয়ে নিতে পারি। ঠিক আছে, আর যখন মনে হবে আমাদের এই সংখ্যাটা, ইন্টিজার সংখ্যাটা একটু বড় ধরনের হবে, ঠিক আছে, তো আমরা হচ্ছে একটু নিচে বড়র দিকে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তাই বলে এমন না যে আপনি বিগ এন্ড ইউজ করলেন আর স্মল এন্ড ইউজ করছেন, এর দেখে আপনার সাপোর্ট করবে না, করবে সাপোর্ট। আপনি যদি নেম যদি বার ক্যারেক্টার জায়গায় যদি ট্যাগ ইউজ করেন, তারপরও সে নিবে, সে আপনাকে রং দেখাবে না, আপনার ডাটাবেস আপনাকে নিবে, কোনো প্রবলেম নেই। কিন্তু জায়গাটা একটু অপচয় হবে, তার বাইরে আর কিছু না। যে এমন তো না যে আপনি যেখানে বার ক্যারেক্টার, যেখানে ক্যারেক্টার পাসওয়ার্ড ক্যারেক্টার নেওয়ার কথা, এখানে আপনি ট্যাক্স নিছেন দেখে আপনার ডাটাটা সাপোর্ট করবে না, এমন কোনো কথা নাই। আপনি বার ক্যারেক্টার যদি ট্যাক্স নেন তাও হবে, কিন্তু ডাটা বেস হচ্ছে জায়গা একটু সাশ্রয় করবে, এতটুকুই, তার বাইরে আর কিছু না। ঠিক আছে, তো হচ্ছে ঠিক এরকমই আপনি এখান থেকে ইন্টিজারের যে কয়েকটা নেন, সবগুলাই হচ্ছে আপনার ঠিক, সবগুলাই হবে। ঠিক আছে, কিন্তু ডাটাবেসের উপর লোড একটু কম পড়বে, একটু বেশি পড়বে, তার বাইরে আর কিছু না। কাজ হবে, কাজের জন্য আটকে থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে চিন্তা ভাবনা করে এখন দেখতে হবে যে এটা কোনটা নিলে আপনার বেটার হয়। ঠিক আছে, আপনি যেটা নেন ওইটাই হবে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, একবার যারা একবার বলতেন 3 আর স্মল এর মধ্যে দুটোই তো সেম বাইটই। সেম বাইট বলতে আহ দাঁড়ান আমি একটু গুগলে সার্চ দেই, এই জায়গাটাতে আমিও একটু হয়ে গেছি। ডাটা বেস টাইপ, না সাইজ, এই যে দেখেন ইন স্মল ইন, এটা করলে হবে। যদি আমি এটার মধ্যে একটু একটু মানে এত এত কিছু আসলে মাথায় রাখা তো আসলে পসিবল হয় না। মাই এসকিউএল, মাইস্কিউএল, এই যে বিগ ইন্ট, 8 বাইট,
ঠিক আছে, আচ্ছা 3 ইন্টে 1 বাইট খাই, 3 ইন্টে 1 বাইট 0 টু 255, ঠিক আছে, যেটা বলছি জিরোটাও কিন্তু পজিটিভ নাম্বার হিসেবে সে কাউন্ট করতেছে, ঠিক আছে, জিরোটাও পজিটিভ নাম্বার হিসেবে কাউন্ট করতেছে, যার কারণে 56 নয় 255, স্মল ইন্ট 2 বাইট, ঠিক আছে, ইন্টিজার 4 বাইট, আর বিগ ইন্ট হচ্ছে 8 বাইট, ঠিক আছে, এই যে দেখেন, ঠিক আছে। তো এটা আসলে 1 বাইট 2 বিট, যার কারণে আমার দুইটা 1 বাইট 2 বাইট 2 বাইট লিখে ফেলছি, ঠিক আছে। এবার হচ্ছে আপনি নিজেই করে দেখবেন যে কোনটা নেওয়া উচিত, ঠিক আছে। তারপরে যে ফ্লট, এই ফ্লট সিস্টেম যদি আমরা যাই, হুম, এই ফ্লট সিস্টেমের মধ্যে দেখা যাচ্ছে আপনার এই ফ্লট টাইপের ডাটা আছে, হুম, তারপর ডিওইউ বিএলই ডবল এর ডাটা আছে, তারপর হচ্ছে ডেসিমেল, ডেসিমেল, ঠিক আছে। এই ডেসিমেলটা হচ্ছে 16 বিট জায়গা খায়, হুম, এই ডবলটা হচ্ছে 8 বিট জায়গা খায়, আর ফ্লটটা এটা মূলত এটা বাইট না, এটা বিটের হিসাব 4 বিট, ঠিক আছে। এবার আপনার নির্ভর করে আপনি দশমিকের পরে 80% ডাটা, যাই হোক, এবার আপনার নির্ভর করে হচ্ছে আপনি দশমিকের পরে আপনি কয় গড় নিতে চান, ঠিক আছে। এখন দশমিকের পরে যদি আপনি বেশি বেশি গড় নিতে চান, তাহলে আপনি হচ্ছে এই ডাটা টাইপটা বাড়াবেন, ঠিক আছে। আর যদি মনে হয় যে দশমিকের পরে আমি বেসিক্যালি 2 গড় নিব, এত বেশি নিব না, তখন আপনি ফ্লট ইউজ করলেই হবে, ঠিক আছে। তারপর ডবলটা মোটামুটি 3-4 গড় ইউজ করবো, 4-5 গড় ইউজ করবো, তাহলে আপনি ডবলটা নিতে পারেন। আর তার চাইতে বেশি যদি আপনি ইউজ করতে চান, হ্যাঁ, ভগ্নাংশ, তাইলে আপনার ডেসিমেল নেওয়া লাগবে, ঠিক আছে। এটা এখন নির্ভর করে আপনি কতটুকু কয় ঘর রাখতে চান দশমিক, ওইটার উপর এখন নির্ভর করে। যেমন হচ্ছে আমরা যখন ডিসকাউন্ট দেই, ঠিক আছে, ডিসকাউন্ট যখন দেই তখন দেখা যাচ্ছে 7.5% ডিসকাউন্ট, হ্যাঁ, তো এরকমটা দেই আপনার 2 ডিজিটের হয়, মেইনলি 70% 80% 2 ডিজিটের হয়, এই জিনিসটা আপনার 3 ডিজিটের হয় না। যেমন হচ্ছে আপনি কি ধরেন একটা ব্যবসা করতেছেন, আপনি কি 120% ডিসকাউন্ট কাউকে দিবেন? দিবেন না। যদি 120% ডিসকাউন্ট দেন তাহলে কি হবে? বাড়ি বেচা তারপরে দিতে হবো। ওই তারে তো জিনিসটা দিবি, তার উপর আবার তার 20% টাকাও দেওয়া লাগবে, ঠিক আছে। কিন্তু এই ব্যাটটা আপনার আরেকটা জায়গায় একটু পার্থক্য করে তুলে, যখন হচ্ছে আপনি 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 কি বলে, যেমন হচ্ছে আপনি যখন গাড়ি আমরা আমদানি করি, তখন গাড়ির উপর দেখা যাচ্ছে আপনার 300% ব্যাট, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াইন, ঠিক আছে, আপনার ফরেন যে ওয়াইন গুলো আছে ওইগুলার উপর দেখা যাচ্ছে আপনার 500% ব্যাট, হ্যাঁ, তারপর সিগারেট তামাক জাতীয় দ্রব্য ওইগুলার উপরে এরকম এরকম পার্সেন্টেজ ব্যাট, ঠিক আছে। তো ওই সময় কিন্তু ব্যাটের পরিমাণটাও বেড়ে যায়, ঠিক আছে। যাই হোক, আহ যাই হোক, এখন আপনারাই আশা করি বুঝবেন যে আপনি কি ইউজ করবেন, ফ্লট, ডবল না ডেসিমেল। এটা এগুলা ইউজ করবেন হচ্ছে আপনার এর উপর ভিত্তি করে আপনার কয় ঘর পর্যন্ত দশমিক আসতে পারে ওইটার উপর চিন্তা ভাবনা করে আপনি ইউজ করবেন, ঠিক আছে, তার বাইরে আর কিছু না। আর ভুল টাইপের ডাটা তো আমরা সবাই জানি, সব চাইতে সহজ হচ্ছে ভুল টাইপের ডাটা, এটা হচ্ছে আপনি কি বলে যে ট্রু ফলস, ঠিক আছে, ইয়েস নো, তো এরকম ধরনের ডাটা, যেমন দেখা যাচ্ছে যে চেক, হ্যাঁ, আপনি দেখেন এটা কি 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 রকম, এই যে ধরুন আপনি ব্যাংক থেকে একটা টাকা ট্রানজিশন করছেন, ঠিক আছে, তো ওইখানে জিজ্ঞেস করলো যে আমার টাকাটা আসছে কিনা, তখন যদি টাকাটা তারা হাতে পায় বলবে ইয়েস, যদি হাতে না পায় বলবে না। আপনাকে কি এমন বলা হয় যে টাকাটা পথের মধ্যে আসছে, আসতেছে আসতেছে আসতেছে, এরকমটা বলা হয় নাকি ইয়েস নো বলা হয়? ঠিক আছে, যখন জমা পড়বে ইয়েস, জমা না পড়লে নো,
তো ওইখানে তো থাকে না যে না আসতেছে 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 আসতেছে, ওই রকমটা আসলে থাকে না। হ্যাঁ ঠিক এটা হচ্ছে এরকম যে সিরি আসতেছে ইয়েস নো, আর বুলিয়ান টাইপ হচ্ছে ইয়েস নো নিয়ে আপনার কাজ কারবার হয় সবচেয়ে বেশি। ঠিক আছে, যাই হোক, এই যে ডেট, হুম, এই ডেটের মধ্যে অনেকগুলা ডেট আছে, তার মধ্যে হচ্ছে আমরা বেশ কয়েকটা, এত কিছু ইউজ করি না, তার মধ্যে আমরা এই ডেটটা বেশি ইউজ করি। এই ডেটটা হচ্ছে 4 বিটের মতো সামথিং লাইক দ্যাট এরকম জায়গা খায়। তারপর হচ্ছে টাইম, হুম, TIME টাইম, এই টাইমটা হচ্ছে এই সেম 4 বিটের মতো জায়গা খায়। তারপর ডেট ডেট টাইম, ঠিক আছে, এই ডেটটা এটা হচ্ছে 8 বিট জায়গা খায়। তারপর আরো আছে যেমন টাইম, হ্যাঁ, হ্যাঁ আপনার স্ক্রিনটা পরে আসতেছে, আচ্ছা পরে আসতেছে, আচ্ছা ওয়েট, কথাটা আগে আসলে screen টা পরে আসে। যাই হোক, আহ, যেমন টাইম স্ট্যাম্প, ঠিক আছে, এই টাইম স্ট্যাম্প, হ্যাঁ, তারপর ইয়ার মান্থ, যদি বা ওইগুলা ইউজ হয় না, এই ইয়ার মান্থ এগুলা ইউজ হয় না, ঠিক আছে, ঠিক আছে, এই টাইম স্ট্যাম্পও খুব একটা ইউজ হয় না, এই উপরের তিনটা ইউজ হয়, ডেট টাইম, ডেট আর টাইম, এই তিনটা ইউজ হয়, ঠিক আছে, এই তিনটা কিভাবে ইউজ হয়, যেমন টাইম, ডেট, ঠিক আছে, এই ডেট, এই ডেটটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে, ডেটটা কাজ করতেছে আপনার একরকম ভাবে, যেমন 2018, হুম, আরে কি বলে 11, তারপর হচ্ছে 30, ঠিক আছে, এভাবে হচ্ছে এই ফরম্যাটে ডেটটা কাজ করতেছে, ঠিক আছে, তারপর এর টাইমটাও হচ্ছে সেম ভাবে কাজ করতেছে, হুম, এটা হচ্ছে আপনার ধরেন একটা एग्जांपल দেই, 16.56, আচ্ছা 0.58, ঠিক আছে, এরকম ধরনের কাজ করতেছে। আর একটা আছে, এটা হচ্ছে আপনার ডেট টাইম, ঠিক আছে, এই ডেট টাইমটা হচ্ছে আপনার এই যে ডেট মানে ডেট টাইম একসাথে, টাইম, এই টাইমের ফাংশনটা এভাবে কাজ করতেছে, ডেট টাইম, ঠিক আছে, আর টাইম স্ট্যাম্প আরেকটা আছে, এটা আমরা ইউজ করি না। এই টাইম স্ট্যাম্পটা ইউজ করি না কেন, এটা হচ্ছে আপনার অনেক আগে বানানো, তো এটা হচ্ছে 1970 সালের জানুয়ারি থেকে আপনার হচ্ছে 2038 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সাপোর্ট করে, ঠিক আছে, তার আগে পিছে এটা সাপোর্ট করে না, ঠিক আছে, যার কারণে হচ্ছে এই যে টাইম স্ট্যাম্পটা যেটা, এটা আমরা ইউজ করি না, ঠিক আছে, আমরা হচ্ছে এই তিনটা ইউজ করি। এবার হচ্ছে আপনার ডাটাবেসে কি রাখবেন, আপনার যদি ডেট থাকে আপনি ডেট রাখবেন, ডেট দিবেন, আর যদি এটা টাইম সংক্রান্ত হয়ে থাকে টাইম দিবেন, আর যদি ডেট টাইম উভয়টাই হতে পারে এরকম যদি রাখেন, তাহলে এই ডেট টাইম অংশটা এই দুইটাই আপনি ইউজ করবেন, ঠিক আছে। এবার হচ্ছে আপনি কি টাইপের ডাটা রাখতে চান ওইটার উপর নির্ভর করে আপনি এরকমটা করবেন, ঠিক আছে, তার বাইরে আর কিছু নয়। যেমন কোয়ারি না, এড ভিউ না, এটা না, যেমন হচ্ছে এই যে নিউ, ধরেন কারো নেম লিখলাম, তো নেমের মধ্যে এখানে এখন কি টাইপের ডাটা দিব, বার ক্যারেক্টার দিব, ঠিক আছে, কারো মনে করেন এই পাসওয়ার্ড লিখলাম, পাসওয়ার্ড লিখবো, এই পাসওয়ার্ডে আমরা কি দিব,
আমরা ক্যারেক্টার ক্যারেক্টার দেব। ক্যারেক্টার কোথায়? নিচে গেলে পাবেন। এই যে ক্যারেক্টার, স্ট্রিং গ্রুপের যে ক্যারেক্টার দেব, ঠিক আছে? তারপর যদি ডেট সংক্রান্ত কোনো কিছু লিখতে চাই, এই ডাটাবেসে তখন এই যে টাইম এন্ড ডেট, এই যে ডেট, ঠিক আছে? এই যে ডেট, ঠিক আছে? টাইম স্ট্যাম্পটা ইউজ হয় না, আপনি তো বললামই, ঠিক আছে? এই যে ইয়ার আছে, ইয়ারটাও ইউজ হয় না, মান্থ আছে, মান্থটাও ইউজ হয় না, ঠিক আছে? বেশিরভাগ ডেট, টাইম আর হচ্ছে ডেট টাইম, এই তিনটা ফাংশন ইউজ হয়। ইয়ার আর টাইম স্ট্যাম্প এটা ইউজ হয় না, ঠিক আছে? তো এই যে যদি ডেট হয়ে থাকে, এই যে ডেটটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো কারো যদি এজ হয়ে থাকে, এজ এজ তো ম্যাক্সিমাম আমরা জানি 2 ডিজিটেরই আপাতত হয়ে থাকে, তার চাইতে বেশি ইউজাররা আপনার ইন্টারনেট ইউজ করবে কি করে? এটা 3 ইন্টে দিয়ে দিতে পারেন। এই যে দেখেন এখানে কি রেঞ্জ হচ্ছে -1 টু 8 থেকে 128 পর্যন্ত, আনসাইন 0 টু 200 255 দিয়ে দিতে পারেন, বা এটা স্মল ইন্টেও রাখতে পারেন, যেহেতু 2 বাইট, এক একটা জায়গা যদি 2 বাইট খায়, এটা 3 ইন্টে দিয়ে দিতে পারে। কারো এজ বা আপনার এক লাইন 2 লাইনের মানে একদম সংক্ষিপ্ত জিনিস চাইলে 3 ইন্টে দিয়ে দিতে পারেন, ওইগুলা প্রবলেম নাই, ঠিক আছে? তারপর এগুলাই যে এখানে যে বিষয়টা আছে আপাতত অটো ইনক্রিমেন্ট, এটা আইডির ক্ষেত্রে অটো ইনক্রিমেন্টটা বেশি ইউজ হয়, ঠিক আছে? তারপর এট্রিবিউট হচ্ছে আনসাইন। এগুলা পিএইচপি তে যখন যাব তখন দেখব এই যে এগুলা ক্রিয়েট করব ডাটাবেসের টেবিল, একদম আইডি দিয়ে কিভাবে ক্রিয়েট করতে হয়, যখন কাল থেকেই টেবিলের নেম একটা দিয়ে দেই, সরি। তো এটা কাল থেকেই আপনাদের প্রজেক্ট শুরু হবে বা আজ থেকেও শুরু হতে পারে, তখন এই ডাটাবেসের কাজটা আমাদের লাগবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা ডাটাবেস তখন ক্রিয়েট করা লাগবে আমাদের পিএইচপি এর জন্য, এবং হচ্ছে ডাটাবেস থেকে আমরা কানেকশন নেব, ঠিক আছে? পিএইচপি তে ডাটাবেসের সাথে কানেকশন দেওয়া লাগবে। তা আপাতত এই যে মাইস্কিউএল, এটার পার্ট আপাতত এতটুকুই, ঠিক আছে? এতটুকুই, এটা আমাদের এতটুক জানলেই হবে, তার চাইতে খুব বেশি একটা না জানলেও হবে, এতটুকুই এটার বেসিক, ঠিক আছে? শুধু এখন আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন হন, অনেকদিন যদি কাজ কাম করে থাকেন, তখন আপনি ওই ডিজাইন মোডে কি বলে যে কমান্ড মোডে কাজ করবেন। আর যদি এত বেশি অভিজ্ঞ না হয়, তাহলে আপনি ডিজাইন মোডে কাজ করবেন, ঠিক আছে? 2 মোডে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তা হচ্ছে যদি পিএইচপি তে আমরা যাই, জাস্ট ওয়েট এ মিনিট, যদি আমরা পিএইচপি তে যাই, তো এটা তো দেখে ফেললাম মোটামুটি, যাই হোক সেভ করে রাখি এটা। যাই হোক আমরা ভিডিওটা অন করে ফেলি, অন করে চলে যাই। এবার একটা পিএইচপি প্রোগ্রাম দেখি, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা দেখব, দেখেই হচ্ছে আমরা আমাদের আমরা আমাদের প্রজেক্ট শুরু করব, ঠিক আছে? আপনাদের যা বেসিক দেখানোর দেখা হয়ে গেছে। index.php, অবশ্যই আপনি পিএইচপি ফাইলে পিএইচপি নাম দিতে হবে, এইচটিএমএল দিলে হবে না, পিএইচপি সাপোর্ট করবে না, ঠিক আছে? পিএইচপি, ঠিক আছে? তো এই জায়গায় আরেকটা জিনিস আছে, ভেরিয়েবল আর কনস্ট্যান্ট, ঠিক আছে? এই কনস্ট্যান্টটা কি? এই কনস্ট্যান্ট হচ্ছে ভেরিয়েবলই, কিন্তু এই দুইটার মধ্যে বিস্তর পার্থক্য কি? যখন ফিক্সড একটা মান, ঠিক আছে? মানে এক কথায় এই কনস্ট্যান্ট আমি লিখে দেই, তাহলে বুঝবেন। কনস্ট্যান্ট, ঠিক আছে? কনস্ট্যান্ট হচ্ছে আপনার আইডেন্টিফায়ার মানে হচ্ছে যেটা একটা ভ্যালিড প্রোগ্রাম চলাকালীন সময়ে এটার মান আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না, কিন্তু ভেরিয়েবলের মান যে কোনো সময় আপনি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে?
এই কনস্ট্যান্টের মান আপনি একবারই অ্যাসাইন করবেন, এবং তা পরবর্তীতে কোনো সময় আপনি পরিবর্তন করতে পারবেন না। যেমন একটা এক্সাম্পল দেই, ম্যাথমেটিক্সে পায়ের মান, ঠিক আছে, ম্যাথমেটিক্সে পায়ের মান কত? 3.1416। এটা কি আজ অব্দি পরিবর্তন হয়েছে, নাকি আপনি করতে পারবেন পরিবর্তন? না ভাইয়া, পরিবর্তন করা যাবে না। এটাই হচ্ছে কনস্ট্যান্ট। আপনি ভেরিয়েবল আর কনস্ট্যান্ট সেম, ঠিক আছে, কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনি একবার মান অ্যাসাইন করছেন, এটা একদম লাস্ট পর্যন্ত থাকবে। যেমন পায়ের মান কেউ পরিবর্তন করতে পারবে না, ঠিক একই রকম ভাবে এই কনস্ট্যান্টটাও পরিবর্তন করতে পারবে না, কিন্তু ভেরিয়েবল পরিবর্তন করা যায়। এই যে ডলার এ সাইন যে একটা ভেরিয়েবল নিছেন, এটার মান আবার কিছুক্ষণ পর পরিবর্তন করে ফেলতে পারবে, কিন্তু কনস্ট্যান্টের মান পরিবর্তন করা পসিবল না, ঠিক আছে। তো এই কনস্ট্যান্টে আপনি যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারেন, ঠিক আছে, এটা আসলে কোনো বিষয় না, ঠিক আছে। এই কনস্ট্যান্ট আমরা দুই ভাবে লিখতে পারি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে একভাবে লিখতে পারি, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ছাড়া অন্যভাবে লিখতে পারি, ঠিক আছে। আপাতত একভাবে লিখি, যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড করব তখন ওইটার ভিতর আবার কনস্ট্যান্ট পাবো, ঠিক আছে, তখন অবজেক্ট ওরিয়েন্টেড কনস্ট্যান্টের স্ট্রাকচারটা দেখাবো, ঠিক আছে। আপাতত বেসিক স্ট্রাকচারটা দেখাচ্ছি। এটা হচ্ছে ডিফাইন ফাংশন ব্যবহার করে আপনাকে লিখতে হবে। ডিফাইন এই ফাংশন লিখছেন, ঠিক আছে। এবার দেখেন নেম ভ্যালু, এবার নাম দিয়ে দেন এবং ক্যাপিটাল অক্ষরে নাম দিতে হবে। যেমন নাম দিয়ে দিলেন পাই একটা নাম দিয়ে দিলেন, এবং এটার ভ্যালু দিয়ে দিলেন 3.1416, ধরেন এটা দিয়ে দিলেন, ঠিক আছে। এবার চলে আসি, ধরেন এটাকে আপনি ইকো করবেন পি আই এ, পাই। এই হয়েছে নাকি, আল্লাহ জানে হয়েছে নাকি, এটাকে ঢুকলে দেখতে পারবো, আবার কি এরর খেয়ে বসি। লোকাল হোস্ট, এই যে 3.1416, ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে পায়ের মান, এগুলা পরিবর্তন করা যায় না, ঠিক আছে। এই কনস্ট্যান্ট ছাড়া আপনি ভেরিয়েবল করতে পারেন, যেমন a = 10, এটা পরবর্তী টাইমে যে কোনো সময় আপনি a = 10 পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। ভেরিয়েবল যে কোনো সময় পরিবর্তন করা যায়, কিন্তু এই কনস্ট্যান্টটা একবারই আপনার ডিক্লেয়ার করতে হয়, এটা পরিবর্তন করা যায় না। যেমন যে মানগুলা কখনোই পরিবর্তন করা যায় না, যেমন পায়ের মান বা এই সংক্রান্ত মান আপনি চান না কোন সময় পরিবর্তন হোক, ওই ক্ষেত্রে আপনি এই কনস্ট্যান্টটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আর তা না হলে আপনি ভেরিয়েবল ইউজ করবেন। তো বুঝতে পারছেন আসলে কনস্ট্যান্ট আর ভেরিয়েবল দুইটার মধ্যে কি পার্থক্য? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হুম, এই যে এটা হচ্ছে নাম, এরপর একটা হচ্ছে ভ্যালু। আর এটা যদি স্ট্রিং আকারে পায়ের মান যদি আপনি বাংলাদেশ লেখেন, তো এটা হচ্ছে সেম ইন ওই স্ট্রিং এর ভিতর ডবল ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে। তো এই চলে গেল আপনার বেসিকটা। এই কনস্ট্যান্টের বেসিক, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন তারপর থেকে। ঠিক আছে, তো এই যে আমরা চলে যাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে। এটা হচ্ছে ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আসলে কি, আপনাদের কি কারো কোনো আইডিয়া আছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি? জি ভাই, কিছুটা আছে। কি এটা কি বলতে, কি মানে কিভাবে কাজ করে, আমি মানে আইডিয়াটা জানতে চাই। আপনার হুবহু যে বইয়ের মতো বলতে হবে এরকম কোনো কথা নাই, তো এই জিনিসটা তাহলে কি রকম?
মানে ভাই আমরা সবকিছুকে একটা অবজেক্ট রূপে মানে কাজ করব, মানে যে কোনো একটা বিষয়কে আমরা অবজেক্ট রূপে মানে ওটাকে ব্যবহার করব। হুম 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 রাইট, ঠিক আছে, অনেকটা এরকমই। হুম, যে একটা অবজেক্ট বা একটা ক্লাসকে কেন্দ্র করে আমরা হচ্ছে সবকিছু করব, ঠিক আছে। যেমন মানে একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে এই অবজেক্ট দিয়ে আমরা সবকিছু করতে পারবো। হ্যাঁ রাইট রাইট। যেমন হচ্ছে আমি মনে করেন একটা ক্লাস নিব এবং এই ক্লাসের ভিতরে আমার যত ফাংশন আছে সব ফাংশন আমি বানিয়ে রাখবো। আমি আলাদা আলাদা ফাংশন বানাবো না, আমি একটা ক্লাস, ওই ক্লাসের ভিতরে আমি ফাংশন বানাবো, ঠিক আছে। আপনি আলাদাভাবে ফাংশন বানিয়েও কাজ করতে পারেন। যে এখন আপনি বলতে পারেন যে অবজেক্ট ওরিয়েন্টেড যদি আপনি ব্যবহার না করেন আপনি পারবেন না কেন? অবশ্যই পারবেন, ঠিক আছে। কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড এর কিছু সুবিধা আছে, যেমন মনে করেন আপনারা গ্রুপ প্রজেক্ট করতেছেন, ঠিক আছে, ওইখানে রনি ভাই প্রজেক্ট করতেছেন, গালিব ভাই করতেছেন, রিয়াজ ভাই করতেছেন। তো আপনারা ধরেন যখন গ্রুপ প্রজেক্টে করতেছেন, তো আপনারা কি করলেন, আপনারা হচ্ছে এই জিনিসটা বাসায় নিয়ে গেলেন এবং আপনারা কাজ করলেন। দেখা যাচ্ছে আমরা যেহেতু এই কমন কমন জিনিসই নেই ফাংশনের নামকরণ হিসাবে, আপনারা মনে করেন এক একজন একই নামে দুইটা ফাংশন তৈরি করে ফেলতে পারেন সামহাউ, ঠিক আছে। তখন কিন্তু আপনি এরর খাবেন, তখন কিন্তু এই জিনিসটা কাজ করবে না, ঠিক আছে। কিন্তু যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড এ চলে যাবেন, দেখা যাচ্ছে একটা ক্লাসের ভিতরে আপনি সব ফাংশন ক্রিয়েট করতেছেন, যার ফলে দেখা যাচ্ছে আপনার ভুল হওয়ার সম্ভাবনা একদম কম, বা এক নামে ডবল ফাংশন তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছে একদম একদম কম, ঠিক আছে। আহ অথবা এটার সলিউশন তো এটাই যে আমরা ফাংশন গুলো একটা ক্লাসে নিব, আর একটা ক্লাসে নিলে মানে এক নামে দুইটা ফাংশন ক্রিয়েট হবে না, ঠিক আছে। যেমন একটা উদাহরণ, কি সহজ একটা উদাহরণ না দিলে আসলে আমাদের মাথায় ওইভাবে গেঁথে থাকে না। ওইটা হচ্ছে ধরেন আমাদের একটা থানা আছে, ওই থানার নাম ধরেন শিবপুর, ঠিক আছে। আমাদের থানার নাম শিবপুর। এখন বাংলাদেশে কি শিবপুর নামে আর কোনো থানা নাই বা আর কোনো গ্রাম নাই? আপনারা কি মনে করেন? আছে, ঠিক আছে। আহ তো বাংলাদেশে হচ্ছে এই শিবপুর নামে আরো থানা বা আরো গ্রাম হচ্ছে অ্যাভেলেবেল, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনি যদি বাংলাদেশে সার্চ করেন, দেখা যাচ্ছে বাংলাদেশে আহ প্রায় দেখা যাচ্ছে আপনি মিনিমাম 100টার কাছাকাছি শিবপুর নামে থানা বা গ্রাম আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু একই জেলার ভিতর বা একই থানার ভিতর এই শিবপুর নামে কি দুইটা গ্রাম থাকে? বা একই জেলার ভিতর কি শিবপুর নামে দুইটা থানা থাকে? কি মনে হয়? ভাইয়া থাকে না, সম্ভবত থাকবে না আর কি। থাকে না। আপনি একই জেলা বা একই থানার ভিতর শিবপুর নামে দুইটা গ্রাম বা দুইটা থানা থাকবে না। কিন্তু সারা বাংলাদেশে যদি আপনি সার্চ দেন, মিনিমাম 100টা শিবপুর নামে থানা বা গ্রাম আপনি খুঁজে পাবেন, ঠিক আছে। যাই হোক, অবজেক্ট ওরিয়েন্টেডটা অনেকটা ওই রকম। তো আমরা এগুলা দেখতে দেখতে শিখবো, ঠিক আছে। তো আরেকটা আছে ইন্টারফেস। এই ইন্টারফেস জিনিসটা কি? ইন্টারফেস হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার মাস্ট বি ইউজ করা লাগবে, ঠিক আছে, বাইন্ডিং করে দেওয়া। যদি মনে করেন আমি ইন্টারফেস করে দিলাম, একটা ফাংশন ইন্টারফেস করে দিলাম, তো ওই ফাংশনটা আপনাকে ইউজ করতে হবে। ওই ফাংশনটা যদি আপনি ইউজ না করেন বা ক্রিয়েট না করেন, আপনার পুরো ফাইল এরর জেনারেট করবে, ঠিক আছে। এরকমটা করে হচ্ছে ধরেন যারা সিনিয়র ডেভেলপার আছে, সিনিয়র ডেভেলপাররা কি করে, একটা ফাংশন ক্রিয়েট করে রাখে এবং এটা ইন্টারফেস করে দেয়। তো জুনিয়র ডেভেলপাররা যে সময় কাজ করে তখন ওই ফাংশনটা ইউজ করা লাগে। ইউজ না করলে হচ্ছে আপনার পুরাটা এরর জেনারেট করে। তখন দেখে সে বুঝে না, কোন একটা ফাংশন আছে আমার বস ক্রিয়েট করে রাখে, ওইটা আমার ইউজ করতে হবে, ঠিক আছে। তো এই ইন্টারফেস দিয়ে হচ্ছে আপনার কোনো জিনিস আহ বাধ্যবাধকতা করে রাখে আর কি, ঠিক আছে। তো তার আগে আমরা সচরাচর জানি এই ফাংশন, ঠিক আছে, এই ফাংশনের উপর ভিত্তি করে
কি কি বলে আমরা জানি যে সাধারণত ভেরিয়েবল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল কি এর সম্বন্ধে হচ্ছে আমাদের বিস্তারিত আইডিয়া আমাদের মাথায় আছে, ঠিক আছে। তো এই যে গ্লোবাল ভেরিয়েবল জিনিসটা, তো গ্লোবাল ভেরিয়েবল কি ওইটাও হচ্ছে আমাদের মাথায় আছে, তার আগে আমরা জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি তে অনেকবার পড়ছি। যে লোকাল মানে হচ্ছে একটা ফাংশনের ভিতর যখন একটা ভেরিয়েবল ইউজ হয় তখন লোকাল এটা ফাংশনের ভিতরেই কাজ করে, আর গ্লোবাল মানে পুরা পুরা তার ভিতরে ইউজ হয়, সে এবার যে কোনো জায়গায় ইউজ হতে পারে, ঠিক আছে, ফাংশনের ভিতরে বাহিরে চাইলে ইউজ করা যায়। তো অনেকটা এরকম, ঠিক একই রকম ভাবে ক্লাসের মধ্যে বাহিরে বা অ্যাক্সেসের উপর ভিত্তি করে ভেরিয়েবলটা তিন প্রকার হয়ে থাকে, যেমন প্রাইভেট, প্রটেক্টেড আর হচ্ছে আপনার পাবলিক। পাবলিক, প্রটেক্টেড আর প্রাইভেট, ঠিক আছে। আমাদের এখানে মনে হয় আজান দিয়ে দিবে কয়টা, 3:44 বাজে গেছে, ঠিক আছে। ব্রেকের একটা ব্রেক নিয়ে নেব অতি শীঘ্রই, তারপর ব্রেকের পরে হচ্ছে আলোচনা করব যে হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড ওইটা নিয়ে, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কি করে প্রোগ্রাম তৈরি করা যায় ওইটা নিয়ে আমরা আলোচনা করব। আর কাল থেকে আমাদের পিএইচপি প্রজেক্ট করা শুরু হয়ে যাবে, ঠিক আছে। কাল থেকে ক্লাস কেউ মিস দিবেন না, কারণ পিএইচপি প্রজেক্ট এমনিতেই একদম নাসুর বান্দা করে ছেড়ে দিবে এই প্রজেক্টটা করতে গিয়ে, ঠিক আছে। ভাই আমাদের কি ভাই লারাভেল করাবেন না শুধু পিএইচপি দিয়ে? না, লারাভেল করানো হবে না, পিএইচপিও করানো, পিএইচপি বেসিকটা দেখানো হবে, আর কিছু না, অ্যাডভান্স কিছু না, ঠিক আছে। আপনাদের দেখানো হবে লগইন রেজিস্ট্রেশন, ঠিক আছে। লগইন রেজিস্ট্রেশন, ইউজার রোল ডিফাইন, এটাই দেখানো হবে, এটাই এনাফ, ঠিক আছে। আর আর সবাই যখন পিএইচপি দিয়ে কাজ করে তখন কিন্তু আপনার ফ্রেমওয়ার্ক ইউজ করে, লারাভেল ফ্রেমওয়ার্ক বা কোডিগনেটর ফ্রেমওয়ার্ক ইউজ করে, ঠিক আছে। র পিএইচপি দিয়ে কেউ কোনোদিন প্রজেক্ট করে না, বুঝতে পারছেন? জি জি। হ্যাঁ, যাই হোক, আচ্ছা রেকর্ডিংটা অন করলাম। যাই হোক, এটা হচ্ছে আপনার পাবলিক, ঠিক আছে। যদিও বা রেকর্ডিংটা অন করলাম, আরেকটু রিপিট করে দিচ্ছি। ওইটা হচ্ছে ক্লাসের মধ্যে বাহিরে অ্যাক্সেসের উপর ভিত্তি করে ভেরিয়েবল তিন প্রকার, ঠিক আছে, পাবলিক, প্রটেক্টেড আর প্রাইভেট, ঠিক আছে। পাবলিক কি, প্রাইভেট হচ্ছে সব জায়গাতেই ইউজ করা যায়, যেটা উন্মুক্ত, ক্লাসের ভিতরে বাহিরে চারটা সব কাছেই ইউজ করা যাবে। আর প্রটেক্টেড, ঠিক আছে। প্রটেক্টেড জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে ওই ক্লাস ও তার চাইল্ড ইউজ করতে পারবে, ওই ক্লাস ও তার চাইল্ড ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? কি ব্যাপার, এরকম প্রবলেম হচ্ছে? স্যার নেটওয়ার্কে মেবি সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বুঝতে পারছি। হ্যালো স্যার। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, নেটওয়ার্কে প্রবলেম ছিল, যাই হোক প্রবলেম হয়েছিল আর কি। যাই হোক, আমি আবারও লাস্ট ওয়ানবার রিপিট করে দিচ্ছি। ওইটা হচ্ছে ক্লাসের ভিতরে বাহিরে অ্যাক্সেসের উপর ভিত্তি করে ভেরিয়েবল তিন প্রকার, ঠিক আছে, যেমন পাবলিক, প্রটেক্টেড ও প্রাইভেট, ঠিক আছে। পাবলিক ভেরিয়েবল কি? পাবলিক ভেরিয়েবল হচ্ছে সব জায়গাতেই সে ইউজ করতে পারবে, সে ক্লাসের মধ্যে বাহিরে বা সব জায়গাতেই সে চাইলে ইউজ করতে পারবে, ঠিক আছে। তো প্রটেক্টেড কি? প্রটেক্টেড হচ্ছে ওই ক্লাস ও তার চাইল্ড ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না। যেমন হচ্ছে ধরেন আমাদের গালিব ভাই, ঠিক আছে, সে হচ্ছে প্রোগ্রামিং করে এখন সে হচ্ছে লাখপতি হয়ে গেছে। যাই হোক, লাখপতি বললে ভুল হবে, কোটিপতি হয়ে গেছে, ঠিক আছে। এখন সে একটা গাড়ি কিনছে, ঠিক আছে। গাড়ি কেনার পর এখন এই গাড়িটাকে ইউজ করবে,
এই গালিব ভাই এবং তার ফ্যামিলি মেম্বাররাই তো এই গাড়িটা ইউজ করবে, নাকি বাহিরের অন্য কাউকে সে দিবে এই গাড়িটা ইউজ করার জন্য? কি বলেন আপনাদের, কি মনে হয়? ভাইয়া দিবে না। দিবে না, ঠিক আছে। তো প্রটেক্টেড জিনিসটাও এরকম, ঠিক আছে। প্রটেক্টেড জিনিসটাও এরকম, আপনার সে হচ্ছে সে এবং তার চাইল্ড ফ্যামিলি মেম্বার এইগুলা ছাড়া অন্য কাউকে সে ইউজ করতে দিবে না। যেমন প্রাইভেট কার নিজে এবং তার সন্তানাদি বা তার ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কাউকে ইউজ করতে দেয় না, ঠিক আছে। এখন নেক্সট ওয়ান হচ্ছে প্রাইভেট, ঠিক আছে। এটা এমনই প্রাইভেট যেটাকে আমি কি বলবো, হুম যেটা হচ্ছে ওই ক্লাস নিজে ইউজ করবে, ওই ক্লাস ছাড়া অন্য কাউকে ইউজ করার জন্য দিবে না, এমনকি আপনার ফ্যামিলি মেম্বারদেরকেও ওইভাবে ইউজ করার জন্য দিবে না, ঠিক আছে। এমন কয়েকটা জিনিসের নাম বলেন তো যেটা হচ্ছে নিজে ছাড়া অন্য কাউকে ইউজ করার জন্য আমরা সচরাচর দেই না। যেমন স্যার ফেসবুক। ফেসবুক নিজের ফোন, ভাইয়া নিজের ফোন। নিজের ফোন তাও তো অনেকেই আছে যে আপনার কাছে ফোন নিয়ে চাপাচাপি শুরু করে, কিছু বলাও যায় না। ওই বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা যখন আসে ঘুরতে বেড়াতে, বাইক না বাতিজা, ঠিক আছে, ওইগুলা নিয়ে সারাদিন গেম খেলে, মানে ওইভাবে বলাও যায় না, ঠিক আছে। এখন আপনি এটার অভিজ্ঞতা খুব বেশি হয়ে গেছে। হ্যাঁ একদম বেশি, মানে একদম অতিরিক্ত, ঠিক আছে। ওই বাচ্চাটা না, ওই ছোট শ্যালক আছে সেদিন কাছে এগুলো আইসা ধরে দইরা তো ফোন ফোন চাপতে 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 পরে আমি শুনলে আমারে বলে যে ভাইয়া 20% চার্জ রাখলে তো আপনার হবে, ঠিক আছে। 20% ছাড়া ওরা 80% খেয়ে ফেলে, ঠিক আছে। অনেকটা এরকম, এটাও আসলে ওইভাবে হয় নাই। ভাই নিজের পোশাক কি হতে পারে? একদম পিওর একটা উদাহরণ। আরে ভাই সবচেয়ে বেশি প্রাইভেট হলো নিজের গার্লফ্রেন্ডের এসএমএস। গার্লফ্রেন্ড এসএমএস না, সবচেয়ে বেশি প্রাইভেট হচ্ছে টুথব্রাশ, ঠিক আছে। আপনি টুথব্রাশ কি কাউকে ইউজ করতে দেন, নাকি আপনার টুথব্রাশ কেউ ইউজ করে? মানে জানলেও তো মনে হয় না আপনার টুথব্রাশ কেউ ইউজ করবে, নাকি? এ ভাই ওই সিনেমা দেখছেন? হ্যাঁ স্বামী স্ত্রী করবেন এরকম না, স্বামী স্ত্রী শেয়ার করে টুথব্রাশ। আল্লাহ জানে, আমি প্রথম শুনলাম আপনার কাছ থেকে। যাই হোক, অনেক বাইরে অনেক বড় এক্সপিরিয়েন্স আছে। যাই হোক, এই টুথপাস্ট, ঠিক আছে। তারপর এই টুথব্রাশ জিনিস, তারপর হচ্ছে ওই কি বলে যে আন্ডারওয়্যার, ঠিক আছে। এগুলা কিন্তু একজনের টা আরেকজন কিন্তু ইউজ করে না সচরাচর। এগুলো হচ্ছে একদম প্রাইভেট, ঠিক আছে, একদম অরিজিনালি প্রাইভেট। যাই হোক, এরকমটা হয়ে গেল, ঠিক আছে। তো আপাতত কি এই তিনটা বুঝতে পারছেন যে পাবলিক, প্রটেক্টেড আর প্রাইভেট তিনটা কি জিনিস, মানে দুই তিনটা পার্থক্য বুঝতে পারছেন তো? আচ্ছা, আপাতত তিনটা পার্থক্য বুঝলেই হবে। আর বিস্তারিত যখন আমরা তখন আমরা বিস্তারিত আরো জানতে পারবো, ঠিক আছে, যে কিভাবে এগুলা কাজ করছে। স্যার প্রোটেক্টেডটা আরেকবার একটু বলবেন কাইন্ডলি, ওটা শুনতে পাইনি আমি। আচ্ছা, প্রটেক্টেড, এই প্রটেক্টেড হচ্ছে আপনার নিজে এবং তার যে ফ্যামিলি মেম্বার, মানে হচ্ছে তার যে চাইল্ড ক্লাস, ঠিক আছে, ওইটার বাহিরে আর কেউ ইউজ করতে পারে না। যেমন এটার একটা উদাহরণ দিয়েছিলাম, খুব বড় উদাহরণ, এটা হচ্ছে প্রাইভেট কার, ঠিক আছে। আমরা যখন একটা প্রাইভেট কার কিনি তখন দেখা যাচ্ছে আমরা আর হচ্ছে আমাদের যে ফ্যামিলি মেম্বাররা আছে, ঠিক আমরা ইউজ করি, ঠিক আছে। তার বাহিরে অন্য কাউকে ইউজ করতে দেই না, ঠিক আছে। আর প্রাইভেট হচ্ছে একান্তই নিতান্ত, এটা নিজে ছাড়া আর কেউ ইউজ করতে পারে না। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ। যাই হোক, তো এই ওওপি তে যদি আমরা চলে যাই, ঠিক আছে, এই ওওপি তে চলে যদি যাই, এই ওওপি কি
একটা ক্লাসের ভিতর সবকিছু থাকে, একটা অবজেক্ট একটা ক্লাসের ভিতর সে সবকিছু থাকে, ঠিক আছে। তো আমি করে ফেলি এরকমটা ক্লাস, একটা ক্লাস নিয়ে নেই, ক্লাসের নাম আপাতত দিয়ে দিই মনে করেন কান্ট্রি, ঠিক আছে। ক্লাসের নাম দিয়ে দিলাম কান্ট্রি, কান্ট্রি নামে একটা ক্লাস খুলে ফেললাম। এটার ভিতরে আমি সব প্রোগ্রাম দেখবো, ঠিক আছে। এটার বাইরে আমরা প্রোগ্রাম লিখবো না। তো এটার মধ্যে পাবলিক লিখে দিলাম, পাবলিক। এই পাবলিক কি আমরা তো জানি এটা সব জায়গাতে ইউজ করা যাবে, ঠিক আছে। পাবলিক নেম ভেরিয়েবল এবং এটার একটা মান অ্যাসাইন করে দেই। এটার মান অ্যাসাইন করে দিলাম রো নেম, ঠিক আছে। আবার তোমার কারণে এটা মান অ্যাসাইন করে দিলাম, শেষ, এটার কাজ শেষ। এবার একটা ফাংশন লিখি, ঠিক আছে। এটাও পাবলিক, পাবলিক ফাংশন লিখি। পাবলিক ফাংশন তো আমরা বুঝছি, পাবলিক এরকম সব জায়গাতে মার্কা মারা, ঠিক আছে। তো ইনসার্ট নামে একটা ফাংশন আমরা ক্রিয়েট করি, ফাংশন ক্রিয়েট করলাম। এটার ভিতর কি লিখলাম, ইকো জাস্ট হচ্ছে আমি যদি এবার ইকো দেই, ইকো দেওয়ার আগে আমি একটা নেম ভেরিয়েবল ডিক্লেয়ার করি, নেম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটার নাম দিয়ে দিলাম আশা, ঠিক আছে। এরকমটা করে ফেললাম। এরকমটা যদি আমরা করে ফেলতে পারি, তারপরে মনে করেন আমরা একটা ইকো দিয়ে দিলাম, কি ইকো দেব, এই নেমটা ইকো দিলাম, ঠিক আছে। আপাতত নেমটা ইকো দিলাম। এবং আরেকটা জিনিস আমরা আপাতত ইকো দেই, ইকো হচ্ছে ইনসার্ট সাকসেসফুলি, ঠিক আছে, ইনসার্ট সাকসেসফুলি। যাই হোক, আপাতত এরকমটা হয়ে গেছে। এখন কি আমি কি সেভ করলে কি এটা সেভ হয়ে যাচ্ছে বা এটা ওপেন হচ্ছে? কিছুই আসতেছে না, ঠিক আছে। তো কিছুই আসবে কি করে, আমাদের এটা হচ্ছে কল করতে হবে। এটা যদি আমরা অবজেক্টটাকে যদি আমরা কল না করি তাহলে আসলে অবজেক্টটা আসবে না। যেমন দেখা যাচ্ছে আমরা ফাংশন, এই ফাংশনকে যদি আমরা কল না করি তাহলে দেখা যাচ্ছে ওই ফাংশনটা কাজ করে না, ঠিক আছে। তো ক্লাসের ক্ষেত্রেও তাই, এই ক্লাস যখন আমরা ইউজ করব বা হচ্ছে ক্লাস ইউজ করলে অবজেক্ট তৈরি করা লাগে, ঠিক আছে। আপনি একটা ক্লাস ইউজ করতেছেন, এটা অবজেক্ট তৈরি করা লাগবে, ঠিক আছে। ওই ক্লাসকে কিন্তু একটা অবজেক্ট রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এই যে একটা ক্লাস কান্ট্রি নাম একটা ক্লাস, এটাকে প্রেজেন্ট করতে হলে একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগবে এবং এই অবজেক্টই হচ্ছে এই ক্লাসটাকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, ঠিক আছে। তা না হলে আপনি প্রকাশ করতে পারবেন না। যেমন একটা উদাহরণ দেই, ধরেন মনে করেন যে ইউনাইটেড স্টেট, মনে করেন যে আমেরিকা, সে হচ্ছে ধর্ম নিয়ে একটা কটূক্তি করছে বা বাংলাদেশকে নিয়ে মনে করেন একটা কটূক্তি করছে, ঠিক আছে। তো এরকমটা করার ফলে আমরা হচ্ছে আন্দোলন জানাবো, ঠিক আছে। আমরা এখন আন্দোলন করব। এখন আমরা কি আন্দোলনটা কি সবাই কি আমেরিকাতে গিয়ে আন্দোলন করব? সবাই কি ভিসা পাসপোর্ট করে প্লেনে আমেরিকাতে চলে যাব, আমেরিকাতে গিয়ে কি আমরা আন্দোলন করব? আপনার কি মনে হয়? না স্যার, না। তাহলে আমরা আন্দোলন করব কই? এই যে আমেরিকা যে এমবাসি আছে, বাংলাদেশে আমেরিকা যে এমবাসি আছে, ওই এমবাসির সামনে গিয়ে আমরা আন্দোলন করি, ঠিক আছে। কারণ কি, কারণ এই যে বাংলাদেশে যে হচ্ছে এমবাসি আছে, আমেরিকাতে এমবাসি আছে, এটা হচ্ছে পুরা আমেরিকাকে রিপ্রেজেন্ট করতেছে এক কথায়, ঠিক আছে। যার কারণে আমরা প্লেন ভাড়া করে আমেরিকাতে গিয়ে আমরা আন্দোলন করি না, আমরা ওই ব্রিটিশ কি বলবে আমেরিকান এমবাসির সামনে গিয়ে আন্দোলন করলে তারা বুঝতে পারে জিনিসগুলা, বুঝতে পারছেন? যাই হোক, এখন আপনাকে যদি আরেকটা কোশ্চেন করি, এই যে দূতাবাসে যারা চাকরি করে ওরা কি এলিয়েন নাকি মানুষ? মানুষ। তার মানে দেখেন দূতাবাসে যারা চাকরি করে তারা কিন্তু এলিয়েন না, তারা কিন্তু আমার আপনার মতোই মানুষ। তার মানে কি, তার মানে এই যে অবজেক্ট রিপ্রেজেন্ট যেটা করে ক্লাসকে, ওই অবজেক্টটা দেখতে একদম ভেরিয়েবলের মতো, ঠিক আছে। কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি পার্থক্য আছে? আমিও মানুষ, যে এমবাসিতে চাকরি করতেছে সেও মানুষ,
কিন্তু তার একটা সুপার পাওয়ার আছে, যে সুপার পাওয়ারটা আমার নাই। ঠিক আছে, তার মানে কি ভেরিয়েবল ওইটা দেখতে অবজেক্ট এই একই রকম, কিন্তু ওই অবজেক্টের স্পেশাল একটা সুপার পাওয়ার আছে যেটা হচ্ছে ভেরিয়েবলের নাই। দুজনই মানুষ, ঠিক আছে, কিন্তু তার পাওয়ার আছে আমার পাওয়ার নাই। ঠিক আছে, সে কিন্তু এলিয়েন না। ঠিক আছে, এখন ধরেন হচ্ছে কি বলবো, যে ওই লোকটা আছে দূতাবাসে, ঠিক আছে, সে যদি কোনো অপরাধ করে আপনি কিন্তু তাকে মারতে পারবেন না, আমি কিন্তু তাকে মারতে পারবো না। ঠিক আছে, তাকে শাস্তি দিবে কিন্তু ওই দেশের সরকার, ওই দেশ থেকে কিন্তু তাকে শাস্তি দিবে, আমরা কিন্তু তাকে শাস্তি দিতে পারবো না। ঠিক আছে, ধরেন এই আমেরিকার যে দূতাবাসটা আছে ওইটার মধ্যে ধরেন হচ্ছে একজন শীর্ষ সন্ত্রাসী আশ্রয় নিছে। ঠিক আছে, তো মনে করেন আপনি সরাসরি গিয়ে তাকে আপনি ধরতে পারবেন না, ওই এম্বাসির ভিতরে ঢুকে তার আপনি টেনে হিঁচড়ে বের করার পারমিশন আপনার নাই। ঠিক আছে, যাই হোক আমরা আর ওই দিকে না যাই। ঠিক আছে, তার মানে কি অবজেক্ট দেখতে ভেরিয়েবলের মতোই, কিন্তু সে হচ্ছে একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, আপাতত কি এতটুকু বুঝতে পারছেন? তার মানে আমার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে এই ক্লাসটাকে রিপ্রেজেন্ট করার জন্য, পরে এই ক্লাসটা হচ্ছে আমরা কল করব। ক্লিয়ার? আচ্ছা, আর একটা ক্লাসে আপনি তাহলে মাল্টিপল অবজেক্টও তৈরি করতে পারেন। তো আমরা অবজেক্ট তৈরি করি, এই যে এটা শেষ হয়েছে এখানে, এর নিচে করি। ঠিক আছে, নিচে করব, নিচে আমরা কিভাবে করব, একটা ভেরিয়েবল নেই, কি এন্টি ভেরিয়েবল নেই, এই যে একটা ভেরিয়েবল নিলাম, এটারে অবজেক্ট তৈরি করি, নিউ নিউ, এই যে কান্ট্রি, কান্ট্রি নামটা নিয়ে আসি। তার মানে এই কান্ট্রিটাকে রিপ্রেজেন্ট করতেছে, এই আমেরিকাকে রিপ্রেজেন্ট করতেছে তার দূতাবাস, আর এই কান্ট্রিটাকে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে এসিএনটি। ঠিক আছে, এটা রিপ্রেজেন্ট করলো, এটা তো বেশ ভালো। এটা যদি রিপ্রেজেন্ট করে থাকে এই জায়গায় সিএনটি দিয়ে যদি নেমটা লিখি আসবে, আসার তো কথা না, এই যে আসলো না, তার মানে 22 নাম্বার লাইন, আনডিফাইন্ড প্রপার্টি কান্ট্রি, 22 নাম্বার লাইন, এই 22 নাম্বার লাইনে সে পেজ করছে। ঠিক আছে, তো এটা পাচ্ছে না, এটা আসলে এভাবে হবে না। ঠিক আছে, এভাবে হবে না, কারণ হচ্ছে এই যে এক ফাংশন ইনসার্ট ফাংশন, এই ইনসার্ট নামে ফাংশনটাকে আপনার আলাদাভাবে কল করতে হবে। আলাদাভাবে কল না করলে হচ্ছে সে পাবে না। তো এটাকে আমি আলাদাভাবে কল করে দেই, এই যে এটার ভিতর হচ্ছে এটা আমি নিয়ে আসি। শুধু নেম লিখলে হবে না, কারণ এটাকে পুরো ফাংশনটা নাম লিখতে হবে। এই যে ইনসার্ট, ইনসার্ট নামে আমি একটা ফাংশন তৈরি করলাম, এই যে দেখেন এই কান্ট্রিটাকে একটা অবজেক্টের ভিতর নিলাম, অবজেক্ট রিপ্রেজেন্ট করতেছে, তো এই যে সিএনসি দিয়ে হচ্ছে আমি এই যে দেখেন ইনসার্ট, মানে ইনসার্ট নামে ফাংশনটা আমি কল করে দিলাম। ঠিক আছে, তো কল করে দেওয়ার পরে কি হলো, ইনসার্ট নামে ফাংশনের মধ্যে এই দুইটা জিনিস আমার ইকো করার কথা। তো আমি আবারও সেভ দেই, সেভ দিয়ে যদি যাই, এই যে দেখেন, হ্যাঁ, ইনসার্ট সাকসেসফুলি এবং আসার চলে আসছে। ঠিক আছে, তো নেমের পরে হচ্ছে আমি একটা ডট বিআর দিয়ে দিই। ডট বিআর দিয়ে দিছি, চলে গেল, এই যে আসাদ ইনসার্ট সাকসেসফুলি। ঠিক আছে, এটা চলে আসলো, এই যে এই আসাদটা চলে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে এটার ভিতরের লোকালটা। ঠিক, আমরা যদি উপর একটা নিয়ে আসতে চাই, উপরে একটা মানে কি, এটা যদি নিয়ে আসতে চাই, এটাও নিয়ে আসা খুব সহজ। আমরা জাস্ট এই দিস শব্দটা যদি লিখে দিই, এটা দিস শব্দ, আরে দিস শব্দটা, এবং এটা আগে তো ভেরিয়েবল লাগবে, ভেরিয়েবল দিস। ঠিক আছে, এটা যদি আমরা লিখে দেই, এবার দেখেন সে কি করবে, লাইন নাম্বার 16, লাইন নাম্বার 16 তে
এই দিসটা এই দিসটা এটা কি লোকাল গ্লোবালে প্যাচে পড়ে গেল নাকি? এই নামটা যদি আমি কাট করি, না লাইন নাম্বার 16 তে কি আনডিফাইন্ড ভেরিয়েবল নেম, এই নেম ভেরিয়েবলটা আনডিফাইন্ড, সে খুঁজে পাচ্ছে না। এই নেম আর সে খুঁজে পাচ্ছে না, তার মানে এখানে এটা দিলে কাজ হবে না, এটা হচ্ছে আমার উপরের দিকে রাখতে হবে। স্যার ইকো দিস যেখানে দিয়েছেন ওখানে নেমের আগে কি ডলার সাইন হবে? হবে না, এই ডলার সাইনটা এটার আগে হওয়ার কথা না। ঠিক আছে, এই ডলার সাইনটা দিলাম না। না দিলে এই যে দেখেন, এই যে হয়ে গেছে। ঠিক আছে, এই ডলার সাইন হবে না, কিসের জন্য হবে না? কারণ এই যে দিসের আগে আমি ডলার সাইন দিয়ে দিছি। ঠিক আছে, ডলার দিস নেম, এটা বলতে আমি বুঝাইছি যে উপরের যে নেমটা, হ্যাঁ এটাকে আমি বুঝাইছি যে এটা গ্লোবাল। ঠিক আছে, ডলার দিস দিয়ে কিন্তু আমি গ্লোবাল বুঝাইছি এবং গ্লোবালের নেমটা বুঝাইছি, যার কারণে এই নেমের আগে অবশ্যই ডলার সাইন হবে না। ঠিক আছে, তো আপাতত এতটুকু চলে গেল। এতটুকু যদি চলে যায়, এই যে দেখেন এই জিনিসটা অবজেক্ট ওরিয়েন্টেডে আমরা সহজে তুলে নিয়ে আসতে সক্ষম হয়েছি। ঠিক আছে, তো এরকমটা যদি আমরা পারি, আমরা হচ্ছে তারপরের অংশটাতে চলে স্যার এখানে দিস ফাংশন ভেরিয়েবলটা ইউজ করাতেই আমার এখানে হচ্ছে এটা গ্লোবাল হয়ে গেল। এটা করাতে আপনি গ্লোবাল বুঝাইছে। ঠিক আছে, আর কোনো কারণ নাই। তাছাড়া আপনি যদি এটা যদি তুলে দেন, এই দিসটা যদি তুলে দেন, এই ভেরিয়েবলটা নেম ভেরিয়েবলটা লেখেন, তাহলে দেখবেন লোকাল আসার দেখাবে। ঠিক আছে, লোকাল বয় আসার। ঠিক আছে, যে কিনা গরিবের ফেসবুকের প্রতিষ্ঠাতা। যাই হোক, এরকমটা হয়ে গেল। তার মধ্যে আর কোনো প্রবলেম নেই। তো এখন একটা প্রাইভেট একটা দেখি। প্রাইভেট যদি দেখি, আমি একটা ফাংশন ক্রিয়েট করি, একটা প্রাইভেট ফাংশন ক্রিয়েট করি। ঠিক আছে, ক্রিয়েট করা লাগবে না, এটাই আমি কপি করে দিয়ে আসি, এত ক্রিয়েট করার এনার্জি নাই, এগুলা লেখার দরকার নেই। এই জায়গায় মনে করেন আমি কন লিখে দিলাম, কানেকশন। তো আমি কন নামে একটা ফাংশন তৈরি করলাম, এখন কানেক্টেড সাকসেসফুলি লিখে দেই, কানেক্টেড সাকসেসফুলি। ঠিক আছে, এটা প্রাইভেট লিখে দিলাম। এবার আচ্ছা, এটা পাবলিক প্রাইভেট না প্রাইভেট লিখে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমি প্রাইভেটে লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখেন আমি যদি এই কান্টের নিচে এই জায়গাটায় যদি আমি কোন নামে ওই ফাংশনটা নিয়ে আসি, তাহলে এটা কি দেখানোর কথা, কিন্তু দেখাবে না। ঠিক আছে, এই যে দেখেন দিলাম, এই যে দেখেন ফ্যাটাল এরর, প্রাইভেট মেথড কল টু দা প্রাইভেট মেথড কান্ট্রি কন ফ্রম দা এই। আচ্ছা, তার মানে এটা পাবে না, এই যে প্রাইভেট টা পাচ্ছে না। ঠিক আছে, কারণ প্রাইভেটটা পাবে না, এই ক্লাসের বাইরে পাবে না। তো এটা কিভাবে পাবে বা এটা কি করে পাওয়াতে পারে? এটা যদি পাওয়াতে পারি, আমরা যদি উপরের অংশটাতে লিখে দেই, এই যে ইকো দিস, এই দিসটা এই কারণে উপরে আপনাদের লেখা দেখাইছি। এটা যদি এখানে এই জায়গাটাতে যদি আমি নিয়ে আসি, আচ্ছা সরি, এরকম হচ্ছে কেন? ঠিক আছে, যে এই জায়গাটাতে নিয়ে আসলাম, এখানে ইকো দিস, এর পরে এই কন ফাংশনটা আমি এই জায়গাটাতে কল করলাম। এই যে কন, ঠিক আছে, কন ফাংশন, এটা এখানে কল করলাম, নিচে আর কল করার প্রয়োজন নেই। এটা যদি এমনটা করি, তাহলে দেখা যাচ্ছে কি, এই যে কানেক্টেড সাকসেসফুলি। ঠিক আছে, একান্ত প্রাইভেট। ঠিক আছে, তাকে একান্তভাবে কল করতে হবে, তাছাড়া তার বাইরে সে সাপোর্ট করবে না। ঠিক আছে, ধরেন এটা ডাটাবেসে ধরেন কানেক্টেড সাকসেসফুল, আপাতত মনে করি এই কোনটাই হচ্ছে ডাটাবেস। ঠিক আছে, এগুলো আপনি ভালো করে দেখেন, কারণ যখন ডাটাবেসে কানেকশন দেব, এইগুলাই কিন্তু আপনার লাগবে। ডিবি ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি। ঠিক আছে, মনে করেন যে এটা আমি লিখে দিলাম।
তো আপাতত এই প্রাইভেট দিয়ে লিখে দিলাম, এই প্রাইভেটটা আমি উপরে নিয়ে যাই। একদম উপরে নিয়ে গেলাম প্রাইভেট, সমস্যা নাই। আরো কয়েকটা ফাংশন যদি আমি তৈরি করতে চাই তো তৈরি করে ফেলি। এই যে একটা তৈরি করলাম ইনসার্ট, এটা ইনসার্ট নাম দিলাম না। আচ্ছা, এটার উপরে দুইটা কেটে দেই, লাগবে না। এটার নাম আমরা ইনসার্ট দিলাম না। ধরেন হচ্ছে এটার নাম আমরা কি দিব, এটার নাম দিলাম ধরেন হচ্ছে ভিউ দিয়ে দিলাম। ধরেন ভিউ দিয়ে দিলাম, আর এটা হচ্ছে ভিউ সাকসেসফুলি, ভিউ সাকসেসফুলি, ঠিক আছে। তো আরেকটা এটাই কপি করলাম, এটা আবারও কপি করলাম, কপি করে হচ্ছে এই যে পেস্ট করলাম। এবার এই ভিউ, এটার নাম আর ভিউ দিলাম না, এটার নাম মনে করেন যে আপাতত এডিট দিলাম, ঠিক আছে। এবং এবং এখানে দিলাম এডিট সাকসেসফুলি, এডিট সাকসেসফুলি। এখন আমি যদি এই দুইটা ফাংশন কল করতে চাই, আমাকে নিচেরটার মতোই দিতে হবে, যে কান সি এন্টির ভিতর আমি ভিউ নিয়ে আসতাম, VIEW ভিউ, ঠিক আছে। তার নিচেটা হচ্ছে এডিট নিয়ে আসলাম, EDIT এডিট, এডিট নিয়ে আসলাম, ঠিক আছে। এবার দেখি কি হয়। এবার যদি আমি এখানে রিফ্রেশ করি, এই যে দেখেন, ডাটাবেস কানেক্ট সাকসেসফুলি, ডিবি কানেক্ট সাকসেসফুলি, তার মানে এই দুইটা চলে আসলো, ঠিক আছে। আপাতত এরকম ভাবে ধরেন, আপাতত এরকম ভাবে এডিটের পরে আপাতত ধরেন হচ্ছে আপডেট দিয়ে দিলাম, ঠিক আছে। ধরেন আপাতত দিয়ে দিলাম আর কি, আপডেট দিয়ে দিলাম, আপডেট আরেকটা দিয়ে দিই ডিলেট। এটা কিসের আসলো, তার নিচেরটা কিসের আসলো, একটা কি বেশি আসলো নাকি একটু দেখি। এটা 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 শেষ হইছে, এটা শেষ হইছে, এটা শেষ হইছে, এটা শেষ, এটা শেষ। আচ্ছা, একটা মনে হয় বেশি আসছে, আর একটা মনে করেন দিয়ে দিলাম, এটা আপাতত মনে করেন ডিলেট দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট আমরা একটা গঠন শিখতেছি, দিয়ে দিলাম ডিলেট সাকসেসফুলি, উপরে হচ্ছে আপডেট সাকসেসফুলি, এটা দিয়ে দিই আপডেট সাকসেসফুল। এবং এই দুইটা হচ্ছে আমি ধরেন নিচে কল করে দিব, ঠিক আছে। আপডেট ডিলেট, আপডেট সাকসেসফুলি, আপডেট আর ডিলেটটা ধরেন আমি কল করে দিলাম, ঠিক আছে। আপাতত কল করে দিলাম। কল করে দেওয়ার পর দেখেন এই যে লাইন নাম্বার 45 নাম্বার লাইনে কি বললো, এই যে দেখেন, ঠিক আছে, ডিলেট সাকসেসফুল, এই যে এরকমটা চলে আসলো, ঠিক আছে। তার মানে সবগুলা চলে আসলো, কম হোক বেশি হোক সবগুলা চলে আসলো। তো এই যে পিএইচপি থেকে যখন আমি ডাটাবেস কানেক্ট করব, ধরেন এরকম ভাবে আমি কানেক্ট করব, ঠিক আছে। কিন্তু এই জায়গাটাতে আপনার ঠিক আছে, পিএইচপি থেকে মাইস্কুয়েল এ কাজ করতে গেলে কিন্তু দুইটার মধ্যে একটা কানেক্ট করা লাগে, ঠিক আছে। তো যাই হোক, এই দিস ডট কানেক্ট করে ধরেন হচ্ছে এই ফরম্যাটে আমরা কানেক্ট করব, কিন্তু এই জায়গাটাতে একটা প্রবলেম আছে, ঠিক আছে। কি প্রবলেম, আপনারা যদি দেখেন এই যে প্রত্যেকটা ডাটা লেখার পর প্রত্যেকবারই কানেক্ট লেখাটা আসতেছে, এবং দেখেন প্রত্যেকবারই হচ্ছে আমার কোন লেখাটা আসতেছে, ঠিক আছে। তো এটা অনেকটা কিসের মতো জানেন, এটা অনেকটা হচ্ছে আপনার কি বলবো, কাকে উদাহরণ দেওয়া যায়, এই যে মনে করেন যে কবির ভাই, ঠিক আছে, সে ঢাকাতে থাকে, তো সে হচ্ছে তার গ্রামের বাড়িতে কল দিছে, ঠিক আছে। গ্রামের বাড়িতে কল করলো, তো কার কাছে কল করলো, কবির ভাইয়ের বাবার কাছে কল করলো, ঠিক আছে। কল করার পরে সে কবির ভাইয়ের বাবার সাথে কথা বললো, কথা বলার পরে
বললো যে আচ্ছা আব্বা তাহলে আম্মাকে দেন। তো এটা বলে সে কল কেটে দিল। ঠিক আছে? তো আবার একটু পরে ফোন ব্যাক করলো, করার পরে তার আম্মুর সাথে কথা বললো, বললো আচ্ছা ছোট বোনকে দেন, বলে সে আবার কেটে দিল। কেটে দেওয়ার কিছুক্ষণ পর আবার ফোন করলো, করে হচ্ছে ছোট বোনের সাথে কথা বললো, তারপর বললো যে ছোট ভাইকে দাও। তো এটা বলে সে কেটে দিল। তো আমরা কি বাস্তব লাইফে এরকমটা করি যে একবার ফোন দিয়ে যখন প্রত্যেক মানুষের সাথে আমরা কথা বলি তখন কি আমরা ফোন কেটে দেই, নাকি একবার কল করি ওই কলেই হচ্ছে একদম যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কথা বলতে পারি? কি মনে হয় আপনাদের? আহ তো আমরা হচ্ছে একবারই কথা বললি, একবারই কল দেই। একবারই কল দেই। তো আমরা আসলে আমাদের বাস্তব লাইফে যদি এরকমটা না করে থাকি তাহলে আমরা এখানে ডাটাবেস কানেক্টের সময় এরকমটা কেন করব? দেখেন আমি বারবার দিতেছি, একটা প্রোগ্রাম লিখছি, ডাটাবেস কানেক্ট দিলাম, আবার একটা প্রোগ্রাম লিখলাম, আবার এই ডাটাবেস কানেক্ট দিলাম কোন দিয়ে। ঠিক আছে, আপাতত এই ফরম্যাট দেখাচ্ছি, কানেক্ট দিয়ে নাই, ফরম্যাটটা দেখাচ্ছি। তো আমার এরকমটা হওয়া উচিত ছিল না। আমার উচিত ছিল আমি একবারই কানেক্ট করব, করে হচ্ছে সবগুলোর সাথে কানেক্ট করিয়ে দেব। এবার যে ফাংশন লিখি ওই ফাংশনটাই ডাটাবেসের সাথে কানেক্ট হয়ে যাবে, আমার বারবার ডাটাবেসের সাথে কানেক্ট করার প্রয়োজন নাই। তো এরকম একটা জিনিস আমাদের হতে পারে। ঠিক আছে? তো যাই হোক, এরকমটা যদি হয়, এরকমটা আমরা কি করব, এই যে পাবলিক ফাংশন কন, এই প্রাইভেট ফাংশন যেটা আমরা লিখছি ওই কনটাকে আমরা একটু একটু ইয়ে করে দেই, এই কনটাকে আমরা একটু সাইলেন্স করে দেই, কারণ এটার আপাতত এই পদে দরকার পড়তেছে না, কারণ এটা আমার লাগতেছে না। এই এই প্রত্যেকটা যতবার আমি কানেকশন দিছি প্রত্যেকবার আমি কোনটাকে মনে করেন আমি সাইলেন্ট করে দিলাম, দরকার নেই, আমি একবার দিব, একবার দিয়ে হচ্ছে কাজ করব। ঠিক আছে? তো একবার আসলে কিভাবে দেওয়া যায়, আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, এটা হচ্ছে কনস্ট্রাক্ট। ঠিক আছে? দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে কনস্ট্রাক্ট আর একটা হচ্ছে ডিস্ট্রাক্ট। ঠিক আছে? তো এই কনস্ট্রাক্টের কাজ কি? কনস্ট্রাক্টের কাজ হচ্ছে আপনার আপনার এই জিনিসটা যখন লোড হবে, আপনার স্ক্রিপ্টটা যখন লোড হবে, লোড হওয়ার সাথে সাথে সে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে, প্রত্যেকটার সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আলাদা করে আপনার কানেকশন দেওয়া লাগবে না। তো আমি এটা লিখে ফেলি, পাবলিক ফাংশন পাবলিক পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট, এটা বিল্ট ইন ফাংশন। ঠিক আছে? এই ফাংশনটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, এটা বানানো ফাংশন না। CONSTRUCT কনস্ট্রাক্ট, এটা বিল্ট ইন ফাংশন পিএইচপি। তো এটার কাজ হচ্ছে লোড হওয়ার সাথে সাথে সে লোড হয়ে যাবে, ডাটাবেসের সাথে কানেক্ট পেয়ে যাবে। ঠিক আছে? তাকে বারে বারে আর কানেক্ট করা লাগবে না। ইকো ইকো দিয়ে দিলাম কানেক্টেড সাকসেসফুলি। ঠিক আছে? এটা দেওয়ার সাথে সাথে মনে করেন এরকম হয়ে যায়। আর একটা আছে পাবলিক ফাংশন ডিস্ট্রাক্ট, আরেকটা আছে। ঠিক আছে? তো এই কনস্ট্রাক্ট আর ডিস্ট্রাক্ট এই দুইটা হচ্ছে আপনার বিল্ট ইন ফাংশন। ঠিক আছে? এই ডিস্ট্রাক্ট বানানটা আমি একটু একটু নিয়ে আসি, ডবল আন্ডারস্কোর দিয়ে ডিস্ট্রাক্টটা একটু নিয়ে আসি। এই যে ডিস্ট্রাক্ট ফাংশন, ডিস্ট্রাক্ট ফাংশন is called when object dash to it of the script stop or exit. ঠিক আছে? it create a shortcut। তার মানে এটা কি? এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। এটা এক কথায় যদি আমি বলি, এটা হচ্ছে এরকম, আপনি যখন এক্সিট করে ফেলবেন, এক্সিট করে ফেলার পর আপনার ডাটাবেসের বা হচ্ছে আপনার ব্রাউজার বা ডাটাবেসে যে যে ইয়েগুলা ক্যাশ কুকি ওইগুলা সে ধরে রাখে বা সেশনটা সে ধরে রাখে, ওইটা অটোমেটিক্যালি সে ডিস্ট্রয় করে দেয়, ডিস্ট্রাক্ট করে দেয়, কানেকশন আপনার লস করে দেয়। বুঝছেন? এটা হচ্ছে এটার কাজ। ডিসকানেক্ট সাকসেসফুলি।
ডিসকানেক্টেড সাকসেসফুলি লিখে দিলাম। তো এই যে এই কনস্ট্রাক্ট আর ডিস্ট্রাক্ট এই দুইটা কি পার্থক্য বুঝছেন যে এই দুইটা কি জিনিস, কনস্ট্রাক্ট কি আর ডিস্ট্রাক্ট কি জিনিস? এই কার কোন কোশ্চেন আছে কনস্ট্রাক্ট আর ডিস্ট্রাক্ট নি? এই দুটো হচ্ছে বিল্ট-ইন ফাংশন, এটা আমাদের তৈরি করা না। পিএইচপি বিল্ট-ইন ফাংশন কনস্ট্রাক্ট আর ডিস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট হচ্ছে আপনি কি বলে লোড হওয়ার সাথে সাথে পিএইচপিতে লোড হওয়ার সাথে সাথে সে কাজ করে ফেলবে অটোমেটিক্যালি। এবং এই যে দুইটা কিন্তু ডবল আন্ডারস্কোর দেওয়া, একটা আন্ডারস্কোর না। এই যে একটা আন্ডারস্কোর, এই যে আরেকটা আন্ডারস্কোর, এই দুইটা আন্ডারস্কোর একসাথে আনবেন তাহলে ডবল আন্ডারস্কোর। ঠিক আছে, এটা ডবল আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে। আপনি একটা আন্ডারস্কোর দিয়ে যদি লেখেন আপনার কাজ করবে না। ডবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট আর ডবল আন্ডারস্কোর ডিস্ট্রাক্ট। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা তো ক্লিয়ার হলে খুবই ভালো। কতক্ষণ, অনেকক্ষণ তো হয়ে গেল ক্লাস। স্যার আজকের মতো এই পর্যন্ত।